লাগছে না? অরিত্রদা তোমার ঠান্ডা লাগে না অরিত্রদা? না না ঠান্ডা লাগে, আমি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি, একটু হেঁটে টেটে ফিরলাম আর কি, তো তাই জন্য যাই বলো তিন তাই চার বলো বাবা, এটা হেঁটে ফেরো আর যাই ফেরো, এটা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা পড়েছে। না আমি আমি প্রায় টুপি টুপি উল্টোডাঙ্গা করে অব্দি বাড়িতে হেঁটে বসে গেছি, আছি। আমি উল্টোডাঙ্গা অব্দি হেঁটে গেছি, হেঁটে ফিরেছি, তো তাই জন্য ঘেমে ও, গেছিলাম, জাস্ট এসে খুলে দিলাম, একটু পরে আমি আবার পরে নেবো। উল্টো টাকা অব্দি কে হেঁটে যায় বাবা? তোমার বাড়ি থেকে উল্টো টাকা অনেকটা। স্যার কতটা, অনেকটাই দূর। ওই আর কি, শীতকালে কি আছে, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায়, গান শুনতে শুনতে চলে যাবে। ম্যাক্সিমাম কত দূর অব্দি তোমরা হেঁটেছো বাড়ি থেকে? আমি 40 মিনিট অব্দি হেঁটেছি। দেখো, বাড়ি থেকে হেঁটেছি বলতে পারবো না কতটা, তবে আমি দুর্গাপুজোর সময় উম শোভাবাজার মেট্রো থেকে তোমার আবার ব্যাকে এসে, না সরি, শ্যামবাজার মেট্রো থেকে আবার এই সাইডে এসে হাতিবাগান দেখে, কাশী বসলেন দেখে, বাগবাজার গিয়ে, তার আগে জগৎ মুখার্জি দেখে, বাগবাজারের পিছন দিক থেকে কুমোরটুলি পার্ক, সার্বজনীন আহিরটলা দেখে, আবার শোভাবাজার মোড়ে এসে ওখান থেকে তোমার হাঁটতে হাঁটতে গেছি হচ্ছে তোমার অব্দি, শিয়ালদা অব্দি, তিন ঠাকুর দেখে শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি ফিরেছি। তো এতটাই হচ্ছে আমার সব থেকে বেশি হাইয়েস্ট হাঁটা, মানে আমি কখনো না তারকেশ্বরে পুজোর হেঁটে হেঁটে হাঁটা তো যাইনি। অন্যরকম, পুজোর হাঁটা তো বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে ব্রেক নিয়ে ঠাকুর দেখে করে, মানে সেই হাঁটাটা তো অন্য। হ্যাঁ, আমি মানে এমনি বলছি ওই হাঁটাই জেনারেলি। বোধহয়। আর এমনি প্রচুর হেঁটেছি দেখো, আমি প্রচুর হেঁটেছি, আমি কিন্তু 30-40 ওরকম মিনিট ভাবে তো মনে নেই। হেঁটেইছি। 30-40 মিনিট হেঁটেছি, এর বেশি আমি বলবো না। 40 মিনিট অব্দি তো গেছি আমি, কর্নই দুজনে মিলেই হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যেতাম, সেটা হয়েছে, কিন্তু তার বেশি নয়। আর রূপমদা পুজোর কথা বললো, তো ক্রিসমাসে তোমরা কোথাও ঘুরতে যাওনি? ক্রিসমাসে আমি তো গেছিলাম হচ্ছে এতে গেছিলাম, ওই একটু হুম, মন্দারমণি হুম, দিঘাতে গেছিলাম, হুম। বাট হাঁটতে বেরোয়নি। ওই যিশু যিশু পুজো পার্ক স্ট্রিটে হাঁটা ওইটা না, করেছি। আমি আমি এবার আমার জীবনে প্রথমবার, অ্যাকচুয়ালি প্রথমবার বলা ভুল, আমি এর আগে একবার ছোটবেলায় আমাকে ওই সেন্ট ক্যাথিড্রাল চার্চ আছে যেটা বিখ্যাত খুব, ওইটাতে নিয়ে যাওয়া হয়েছিল। মানে আর কি, ও তুমি এক স্টেটাস কাকু দিচ্ছিলে কাকিমা, না ওটা নিয়ে, এবারে দেখলাম তুমি এক স্টেটাস কাকু দিচ্ছিলে। কাকিমার এক কাকু কাকিমার সঙ্গে গেছিলাম, সেটা ছোটবেলায়। আর এবারে ক্যাথিড্রালটা দেখতে পাই, বুঝতে পেরেছি এত ভিড় ভাড়াক্কা ক্যাথিড্রালটা হয়নি। কিন্তু ওই সেন্ট জনস চার্চ বলে একটা চার্চ আছে, ওটা হচ্ছে তোমার ওই বিবাদীবাগ এলাকাতে, ওইটা গেছিলাম। ওইটা দারুণ জায়গা, মানে দারুণ মানে দারুণ। ঠিক আছে, মানে ওটা মানে শুধুমাত্র যারা ধার্মিক জায়গা বলে বিষয়টা না, ওটা একটা হিস্টোরিক প্লেস হয়ে গেছে, মানে তুই ওখানে গেলে ওটা ব্যাপারটা বুঝতে পারবে আর কি। যেটা মানে 1800-র আগে বোধহয় ওটা এস্টাবলিশড, 1787 বোধহয়। এবং ওটা যে অত প্রাচীন, তুমি ওটা প্রত্যেকটা মানে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারবে। আর ওটা অতটা ভাইরাল নয়, বুঝতে পারলে তো? ওটা ওটা কেউ যায়নি, মানে আমরা গেছি নর্মাল, গিয়ে ঘুরেছি, দেখেছি, চলে এসেছি। লাইন ফাইন কেন, মানে হয়তো আমাদের সঙ্গে আর 15টা লোক ছিল, হয়তো এরকম ব্যাপার। আর এলাকাটা প্রচন্ড বড়, প্রচন্ডই বড়। তো এটা অফবিট বলেই এখনো হয়তো ভালো রয়েছে, যখনই একবার এই প্রচন্ড যে তুমি বেশি মানে বলে দিলে, জাঁকজমক হয়ে যাবে। তুমি বলে দিলে এবার এটা মেইন স্ট্রিম হবে। হতে পারে, হতে পারে, কিন্তু ওটা ব্যাপক করেছে। আর তো অ্যাকচুয়ালি ওটার এবছর আবার রিল টিল ভাইরালও হচ্ছে, সেন্ট জনস চার্চ, ঠিক আছে। আচ্ছা। এবং মানে আমি রিল একটা হোয়াটসঅ্যাপে শেয়ারও করেছিলাম, সেটাতে আবার আমার মনে আছে যে রূপম দা রিয়াক্ট করেছিল, ঠিক আছে। তো ওইটা অ্যাকচুয়ালি ভালো, মানে সত্যি খুবই ভালো। তো আমি রেকমেন্ড করবো যারা বান্ধবীর যারা সাথে মানে গেছিলে চার্চ, নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধু গেছিলে বান্ধবী, নাকি? বন্ধু বান্ধবী সবাই, মানে 5-6 জন মিলে গেছিলাম। আচ্ছা কর্ণজিৎও গেছিল, ঠিক আচ্ছা। আছে। তো ওখানে গিয়ে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। না বেশি ভিড় সবাই ভাড়াক্কা না মিলে হলে না। গেছিলে, আমি ভালো মনে হয় ডিডিএলজ এর মতো করেছো যে गॉड मुझे तो प्रेयर करना नहीं आता, लेकिन वो लड़की जो यहाँ से गई है বাবা, उसने जो भी मांगा है वो सब भी ग्रांट कर लीजिए। না, আমি ধুর, ভাবলাম ওরকম ফালতু। করবে হয়তো। যাই হোক, রূপম দা বেরোনি কেন? রূপম দা তো মোটামুটি, দেখো রূপম দা হচ্ছে আমাদের তিনজনের মধ্যে সব থেকে বেশি ঘুরে ফেরে। কিন্তু হুম। রূপম দা ক্রিসমাসে বেরোয়নি, কি ব্যাপার রূপম দা? ক্রিসমাসে আমি কোনোবারই কিন্তু সেরকম ভাবে বেরোই না, কোনোভাবে কি বেরোই না, কিন্তু মানে আমি ওই বন্ধুরা এসে আড্ডা টাড্ডা দিলেই আড্ডা রূপম দিই এবারে বা। কোথাও ঘুরতে যাচ্ছ না শীতকালে? ঘুরতে যাচ্ছ না? হুম। কোথায় যাচ্ছ? সেম ডেটেই যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায়? ডুয়ার্সে যাচ্ছি, আর ডুয়ার্স আর রিসব। আচ্ছা ভালো। রূপম দ্বারা তাই হেভি করে, জন্যই। রূপম দ্বারা হেভি ফান করে।
পরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ড্রপ করে, সেই ভিডিওগুলো এত ফানি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রূপমদার বাড়ির এলাকাতে আমি দু একবার গেছিলাম, এবং তখন আমার রূপমদার আর সিনেমাও দেখতে আসে রূপমদার কিছু বন্ধু। তো যে কারণে আকাশ দা, ঠিক আছে, রিক দা, এদের সঙ্গে আমার মানে একটা সময় পরিচিতি ঘটেছিল। এটা পার্সোনাল লেভেলে কিরকম একটু আমি জানি, ডিটেলসে জানি না, কিন্তু জানি যে এরা ফানি, ঠিক আছে, এবং যা করে এরা সবাই মিলে মানে অন্য লেভেলের বাওয়াল হয়, ভিডিওগুলো খুব ফানি হয়। গতবার একটা ভিডিও ছেড়েছিল মনে আছে রূপম দা, তোমরা ফিরে এসে, সেই ভিডিওটা নোংরা ভিডিও। তো যাই হোক, তারপর বলো তো, যে পয়লা জানুয়ারি কোনো অরিত্রতা প্ল্যান করনি? তোমার তো এখন সময়, আমাদের আর কি, তোমার এখন নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি তো সব জায়গায় ঘুরতে ঘুরতে যাও। যা তাহলে তো আমি তো বললাম ঘুরতে গেছিলাম তো, কিন্তু ছুটিও তো পেতে হবে, আমার তো একটা ও অফিস আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে আগেও ফোনে বলছিলে ইয়েতে গেছিলে, কোথায় যেন, দীঘা গেলে না তুমি? মন্দারমণি গেছিলাম, মন্দারমণি থেকে হ্যাঁ দীঘা ওই মন্দিরটা হ্যাঁ দেখে হ্যাঁ তারপরে ফ্যামিলির সাথেই হ্যাঁ গেছিলাম আর কি। হ্যাঁ অনেকজন হ্যাঁ। মিলে গেছি, 10 জন মিলে গেছিলাম। ওরে বাবা। সেটা গেছিলাম হচ্ছে ওই 27-28 তারিখে, শনিবার রবিবার, মানে কারণ ছুটি পাইনি। ক্রিসমাসের সব কাজ মিটিয়ে দিয়ে ছুটে গেছে দীঘা। হ্যাঁ হ্যাঁ, কারণ 25 তারিখ অনেক রিলিজ ছিল, সেগুলো দেখতে হয়েছে। একটা তোমার মিসও হয়ে গেছে, মিতিন মাসিটা আমার দেখা হয়নি। মিতিন হুম। মাসিটা তারপর আর তালে বলে দেখাই হলো না। যাই হোক, 21 ছবিটা তোমরা দেখলে? 21 21 দেখলাম, হ্যাঁ। 21 নিয়ে চলো আলোচনা শুরু করি প্রথম আজকের। 21 নিয়ে দেখো, আমার যেটা মনে হচ্ছে যে ছবিটা অ্যাকচুয়ালি ভালো ছবি, হ্যাঁ, মানে ডেফিনেটলি সেখানে। আর আরেকটা জিনিস আমরা একেবারেই দর্শকরা বুঝি না, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে প্রোপাগান্ডা ছবি ইন্টেনশনালি বানানো। আর একটা জিনিস হচ্ছে যে আমার একটা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসটা রিফ্লেকশন আমার ছবির মধ্যে ঘটছে। দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। শ্রীরাম রাঘবন আমি বিশ্বাস করতেই পারবো না কোনো রকম ভাবে, এতদিন ধরে তার ছবি দেখছি, যে সে একটা প্রোপাগান্ডা ছবি বানাবে, ঠিক আছে। এবার তার একটা বিশ্বাস আছে, সেই জায়গা থেকে জয়দীপ আহলাওয়াতের সঙ্গে ধর্মেন্দ্র যে ইকুয়েশনটা সেটা দেখানো হয়েছে, এবার সেটা আমি একেবারে বিশ্বাস করতে পারিনি, ওটা না, বিশ্বাসের ঊর্ধ্বে আর কি স্বাভাবিক। বিষয়টা। এইটা, হ্যাঁ এই যে তুমি না, এই এটা রিভিউটাও বলেছো, এটা কিন্তু অ্যাকচুয়াল ঘটনা, এটা কিন্তু কোনো বানানো হয়ে অ্যাকচুয়াল দেখাই। ঘটনা। মানে তুমি, আচ্ছা আমি একটা আমি জিনিস আচ্ছা। আমি আমার যে রিভিউ করেছি, আমার রিভিউটা অনেকটা বড় ভিডিও হয়েছে, বিকজ তার আগে আমি কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলেছি। তো এটা আচ্ছা। একটা আর্টিকেল বেরিয়েছিল 2021 সালে। তো এই যে হুম যিনি অরুণ ক্ষেত্রপালের যে ছোট ভাই, যিনি আইআইটি তে পড়তেন, মেনশন আছে দেখবে। মু- তো সেই মুকেশ ভদ্রলোক একটা মুকেশ ইন্টারভিউ খেতারপাল। দিয়েছেন হ্যাঁ, মুকেশ। তো উনি, মুকেশ ওই খেতারপাল। ভদ্রলোক কিন্তু পুরো মানে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি কিন্তু পুরো ব্যাপারটা বলেছেন যে আমার বাবা গেছিল পাকিস্তানে 2001 সালে, এবং সেই ভদ্রলোকের সাথে দেখা হয়, সে বাবাকে রিসিভ করেছিল, যা যা ওখানে দেখিয়েছে না। এবং ও বলেছিল, এবং ওই যে ওনার বাবা অরুণ ক্ষেত্রপালের যে বাবা, সে ওনাকে জড়িয়ে ধরে ক্ষমাও করে দিয়েছিল। তো সেটা কিন্তু অ্যাকচুয়াল ঘটনা, এটা কিন্তু এরকম নয় যে উনি বানিয়ে ফেক, মানে এটা কিছু আচ্ছা বানিয়ে আচ্ছা। নয়। আর দ্বিতীয় না, ঘটনা হচ্ছে, তাহলে আমি তো তাহলে তো ভিডিওর দেখো, মধ্যে প্রথম কথা তাহলে আমাকে এটা মেনশন করতেই হবে যে এটা ডেফিনেটলি আমার ল্যাক অফ নলেজ, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে। এবং হুম, জিনিসটা দেখো, ছবি লেভেলে বিশ্বাস করা একটু টাফ, কিন্তু রিয়েলিটিতে হয়ে থাকলে পরিচালক তো যা করেছে, যা দেখিয়েছে, ঠিকই দেখিয়েছে, সেখানে হ্যাঁ, ডেফিনেটলি এবার কোনো প্রবলেম ব্যাপার হচ্ছে থাকার কি নয়। বলতো, এই যে আমরা বলি না ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আমি তোমাদেরকে আরো একটা ঘটনা বলতে চাই। আমি যেহেতু সকালেই রিভিউটা ড্রপ করেছি 21 ওই ভিডিওর মধ্যে আমি মেনশন করেছি, আমি তাও এখানে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে একজন লোক ছিল যার নাম হচ্ছে ক্যাপ্টেন শের খান বলে, ঠিক আছে। তো নামটা আমি ভুলও বলতে পারি, হয়তো কর্নেল শের খান অর সামথিং। ইনি 1999 কার্গিল ওয়ারে উনি মারা গেছিলেন, ঠিক আছে। তো পাকিস্তানি অফিসার ছিল। তো এবার সেই ক্যাপ্টেনকে, যেরকম আমাদের এখানে পরমবীর চক্র দেওয়া হয়, সেরকম পাকিস্তানে নিশানে হেদার বলে একটা অ্যাওয়ার্ড আছে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছিল। এবার সেই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য পাকিস্তান অথরিটিকে কে লেটার লিখেছিল জানো? একজন ইন্ডিয়ান ব্রিগেডিয়ার। ইয়েস, একজন ইন্ডিয়ান ব্রিগেডিয়ার, ওনার নাম হচ্ছে এমপিএস বাজবা বলে। উনি, মানে যেহেতু এই সোলজারকে নিজের চোখের সামনে লড়তে দেখেছিলেন যে ও কতটা ব্রেভ ভাবে লড়ছে, ও তো নিজের ডিউটি করছে নিজের দেশের দিক থেকে। তো সেইটা ও পাকিস্তানি অথরিটিকে সাইটেশন লিখে পাঠায় যে আপনাদের এই সোলজারটাকে এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। তো সেইখান থেকে কিন্তু ওই ভদ্রলোককে ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তো এটাও কিন্তু শুনতে তোমার অবাক লাগছে যে একটা পাকিস্তানি একটা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা একজন ইন্ডিয়ান সোলজার, একটা আর্মির অত বড় র্যাঙ্কের অফিসার, সে সাইটেশন লিখে দিয়েছে। এটা 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 কি আমি তোমাকে বললে তুমি বিশ্বাস করতে? কিন্তু এটা না না, অ্যাকচুয়ালি হয়েছে। আমি অ্যাকচুয়ালি দেখো, ছবিটা দেখে আমি যেটা ফিল করেছি, অরিত্রদা যেটা বলছো সেটা আমার কাছে তবু বিশ্বাসযোগ্য। কিন্তু আমি কেন বলছি আমার ছবিটাতে প্রবলেম, মানে দেখো, রিয়েলিটিতে হয়েছে তারপর আর কোনো কোয়েশ্চেন আসেই না, কিন্তু বিষয়টা হচ্ছে আমার না ছবিটা দেখে এটাই মনে হয়েছে যে জয়দীপের ক্যারেক্টারটা মেরেছে এটা জানানোর পরে
মানে ন্যাচারাল হিউম্যান রিয়াকশন কিন্তু, মানে আমি বলবো অরুণ ক্ষেত্রপালের বাবা যদি এটা আসলে করে থাকেন, তিনি বিশাল বড় মাপের বড় মনের মানুষ। এটা রিয়েলিটিতে করা কিন্তু খুব টাফ, যে তোমার ছেলের খুনির সামনে তুমি দাঁড়িয়ে এবং 21 বছর বয়সের ছেলে মারা গেছে, এটা মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ন্যাচারাল আমি রিয়াকশন এটা হবে না, যেটা ধর্মেন্দ্র এই ছবিতে আমি হয়। একটা আমি একটা জিনিস বলছি। ওনার নাম সম্ভবত মদন লাল খেতারপাল বা মোহনলাল খেতারপাল, আমি ভুল হতে পারি, তবে এরকমই নাম। আমি এটা পড়েছিলাম হচ্ছে অনেক আগে, যখন শ্রীরাম রাঘবন প্রায় 3-4 বছর আগে ছবিটা অ্যানাউন্স করে, তখন ভারুন ধাওয়ানের সাথে ছবিটা হওয়ার কথা ছিল। আমি তখনই যেহেতু শ্রীরাম রাঘবনের ভক্ত, এই বিষয়টা সার্চ সার্চ করে পড়েছিলাম। এবং এই যে বিষয়টা এখানে তখন একটা মেনশন ছিল এরকম, যে এখানে যেরকম দেখাচ্ছে না, যে ওর বাবা জিজ্ঞাসা করছে যে তুমি এটা জানলে কি করে যে আমার ছেলের সাথে এটা হয়েছিল এত ডিটেলে। ওখানে প্রশ্নটা এরকম ছিল যে তুমি ওর নামটা জানলে কি করে, অরুণ ক্ষেত্রপালের। তো ওখানে ছিল যেটা, যে জয়দীপের যে ক্যারেক্টার মানে হচ্ছে নাসের, যে ও আহত হয়ে পড়েছিল এবং ও জিজ্ঞাসা করেছিল যে উল্টো দিকে ট্যাঙ্কে কে রয়েছে, তখন ওরা বলেছিল যে লেট অরুণ ক্ষেত্রপাল। এবং বাদ বাকি পুরো বিষয়টা যেরকম ভাবে আসে, তখন ওর ছেলে মানে রিপোর্টারকে এটা বলে যে আমার বাবাকে যখন ব্রিগেডিয়ার জানায়, মানে নাসের জানায়, যে সে জানে তার কারণ তার হাতেই তার ছেলে মরেছিল এবং তার কোনো আইডিয়া ছিল না যে ট্যাঙ্কে যে বসে আছে, যে বাদ বাকি আমাদের সব ট্যাঙ্ক 21 বছরের নষ্ট ছেলে। করে দিয়েছে, একটা 21 বছরের ছেলে। এবং ঘটনাটা হয়েছিল যেহেতু শেষ মানে যুদ্ধের শেষ দিন ছিল 16ই ডিসেম্বর, তো তারা 17ই ডিসেম্বর পুরো সারেন্ডার করে দিয়েছিল। তো বলছে বলে আমাদের ওই ব্যাটালিয়ন আমরা হারিয়ে না, আমাদের হারিয়েছিল শুধুমাত্র একজন, যে হচ্ছে এরকম ভাবে লড়েছিল, যে মানে আমি ওর দেখার ফ্যান হয়ে গেছিলাম এবং আমার মধ্যে একটা গিল্ট ফিল ছিল। তো ছবিতে যেটা দেখিয়েছে না, কনভারসেশন, আমি তোকে বলছি এক একটা ওয়ার্ড মানে ডায়ালগস এর মধ্যে পুরো ওরকম ভাবেই আছে, যেটা ইন্টারভিউতে ছিল। কারণ ইন্টারভিউটা অরিত্র বললো, তো এক্স্যাক্টলি। আমি বলছি আমি ইন্টারভিউটা পড়েছি, ওটা পুরো আমি জানি, আমি ওটা পুরো পড়েছি এবং টাইমস অফ বলছে। ইন্ডিয়াতে বেরিয়েছিল, টাইমস অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল, হ্যাঁ, এনডিটিভিতে বেরিয়েছিল, পড়ে আমি দেখে আমি নিতে পারো। এটা কিন্তু আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কি, হ্যাঁ বলো বলো, বলো না বলো। হ্যালো, কি রূপম ফ্রি নোটিফিকেশন হয়ে এলো, গেল কি না? সব খুলে গেল। না 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 না, ঠিক আছে, হ্যাঁ হুম হ্যাঁ, হুম। ঠিক বল আছে, বলো রূপম। হ্যাঁ হ্যাঁ। এটা মাছ কেটে দিস। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, যখন ওর বাবা ফিরে এসেছিল না, মানে এই যে নাসেরের বিষয়টা তুই বলছিস যে ওটা বিশ্বাসযোগ্য নয় বা কিছু, রিপোর্টার জিজ্ঞাসা করেছিল এরকম একটা প্রশ্ন, যে ওনার ওপর কোনো ইম্প্যাক্ট পড়েনি। তখনও বলছিল যে বাবা ফিরে আসার পরে প্রায় 3-4 দিন কারোর সাথে কথা বলেনি। এবং যখন আমরা জিজ্ঞাসা করি যে ওনার বাড়ি থেকে কোনো খারাপ ব্যবহার করা হয়েছে কিনা বা এই কিছু করা হয়েছে কিনা, তখন মানে এরকম টাইপের একটা জিনিস বলেছিল, যে আমরা আর্মির লোক, মানে আমাদের রক্তের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভীষণ টাইম ম্যানেজমেন্ট করা, মানুষকে আদর যত্ন করা, প্রপার ব্যবহার করা। তো সে জানায় যে নাসের ভীষণ ভালোভাবে খেয়াল রেখেছিল এবং যেটা হয়েছে সেটা যুদ্ধের মঞ্চে হয়েছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে, এই যে পুনা হর্স যেটাকে দেখাচ্ছে, মানে যেটা অরুণ ক্ষেত্রপালের ব্যাটালিয়নটা ছিল আর যেটাতে জয়দীপ এলাহাবাদ ছিল না, ওই দুটো অ্যাকচুয়ালি ইন্ডিয়া পার্টিশন হওয়ার আগে অ্যাকচুয়ালি ওটা মানে একই ডিভিশন ছিল আর কি, ওটা আর্টিকেলটা মেনশন আছে যে পুনা হার্সেরই মানে সাবসেট ছিল হচ্ছে ওইটা, যেটা মানে জয়দীপ এলাহাবাদের যে ট্রুপটা, যারা আর কি ওদেরকে হারাচ্ছে পরবর্তীতে। আর এইরকম অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু, এই যে আমি যেটা তোমাকে পাকিস্তানের ব্যাপারে 1999-এর কার্গিল ওয়ারের ব্যাপারে বললাম, বা তুমি যদি দেখো স্যাম ম্যানেকশ ইয়াহিয়া খানের তো বন্ধু ছিল, ঠিক আছে? মানে যখন ইন্ডিয়া হ্যাঁ পার্টিশন হ্যাঁ হয়নি হ্যাঁ। তখন ইয়াহিয়া খান আর স্যাম ম্যানেকশ বন্ধু ছিল। যখন 71-এ স্যাম ম্যানেকশ হারিয়ে দেয় তখন একটা জোক করে বলেছিল যে আমার একটা বাইক ইয়াহিয়া খান কিনেছিল আমার থেকে 1500 টাকাতে, টাকাটা আর দেয়নি, তারপরে পার্টিশন হয়ে যায়। তো ও যেহেতু টাকা দেয়নি, আমি ও হাফ ওর দেশ নিয়ে নিয়েছিলাম। এরকম ভাবে মজা করেছিল স্যাম ম্যানেকশ, যে এবং 1500 যখন টাকাও একসাথে আমাকে ছিল তখন দেয়নি। তখন পোক করতো, হ্যাঁ তখন দুজন যখন একসাথে থাকতো তখন আগে ওরা পোক করতো, যে মানে হ্যাঁ তখন তো পার্টিশন হয়নি, পার্টিশনের আগে তখন নিজের মধ্যে ভেদাভেদি একটা ছিল, সেটা হচ্ছে হ্যাঁ কম্পিটিশন কাজের মাধ্যমে, কিন্তু আলাদা হ্যাঁ হয়ে যাওয়ার পরেও কিন্তু ওদের মধ্যে যোগাযোগ কিন্তু ছিল এবং সেখানেও কিন্তু একে অপরকে পোক কিন্তু করতো। হ্যাঁ, মানে মজার একটা ইয়ে ছিল আর কি, মানে যে সামনাসামনি দেখা হলে, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি যে লোকে বোঝে না কি, যে ধরো একটা মানে ফিল্ড মার্শালের মতো লেভেলের লোক, তার সাথে একটা পাকিস্তানি কোনো অন্যদিকে যদি ধরো ফিল্ড মার্শাল বা কারোর দেখা হয়, জেনারেলে দেখা হয়, সে তো আর তাকে কলার চেপে ধরবে না, তখন তারা মজা করেই কথা বলবে বা কিছু হয়তো করবে বা বলবে। তো এই ব্যাপারটা কিন্তু ওই রকম ভাবে তখন হয় না। মানে তোমার কি মনে হয় নরেন্দ্র মোদী যখন পাকিস্তান গিয়েছিল লাস্ট এই বিয়ে অ্যাটেন্ড করতে, ওই পাকিস্তানের প্রাইম মিনিস্টারের মানে প্রাইম মিনিস্টারের বাড়ির আর কি, তো সেখানে তোমার কি মনে হয় ওনাকে খাতির যত্ন করেনি? তোমার কি মনে হয় ওকে কাদা ছুঁড়ে মেরেছে? বা যখন অটল বিহারী বাজপেয়ী গেছিল তখন কি তাকে করেনি?
বা মিলখা সিং যখন গেছিল, মিলখা সিং কে ফ্লাইং সিখ খিতাবটা কে দিয়েছে? পাকিস্তানের জেনারেল আইয়ুব খান দিয়েছে। তো তাহলে এগুলো তো হয়েছে। আরে দেখো, সব রকমই আছে, মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছে, সেটাকে কেউ ডিনাই করছে না যে যুদ্ধ খুব খারাপ জিনিস। তার পরবর্তীতে টেররিজম, যেটা পরবর্তীকালে পাকিস্তান করেছে, সেটাও খুব খারাপ জিনিস। পাকিস্তান একেবারেই ভালো নয়, সেটা আমি মানছি কোনো দিক থেকে। কিন্তু ওখানকার যে সিভিলিয়ান আছে তাদের মতো কিছু সাধারণ মানুষ কি একদম খারাপ? সবাই খারাপ? এটা 100% দেশটাই পুরো খারাপ? মানে সাধারণ মানুষ তো ওখানকার অ্যাকচুয়ালি গভর্নমেন্টের জন্য সাফার করছে। তুমি দেখবে, ধরে নাও আফগানিস্তানের অ্যাপারেন্টলি আমেরিকান সিনেমাতে আফগানিস্তানকে যেভাবে দেখায়, কি দেখায়? যে ওটা একটা দেশ যেখানে চারিদিকে জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। এবার খুদা গাওয়া বলে একটা সিনেমা শুটিং হয়েছিল আফগানিস্তানে, অমিতাভ বচ্চনের সিনেমা। তার কিছু বিটিএস ফুটেজ আছে ইউটিউবে, দেখে নিও তো অমিতাভ বচ্চনকে কি লেভেলে খাতির করেছে ওরা, আর কি লেভেলে অমিতাভ বচ্চনকে প্রোটেকশন দিয়েছে যাতে ও সিনেমা শুট করতে পারে ওখানে। 90s এর কথা। তো আমি এটাই বলছি যে সব রকমের মানুষই আছে, আর বলিউড সিনেমা সবাই দেখে। তোমার কি মনে হয় পাকিস্তানে এরা সব শাহরুখ, সালমান, বহু এখানকার অক্ষয় কুমার সবাইকার ফ্যান, অমিতাভ বচ্চনের বিশাল ফ্যান রয়েছে এখানে। তো ওরকম ভাবে তুমি এই যদি ছবিটা আজকের বেসিসে দাঁড়িয়ে তখন 71-এ কিরকম ছিল, 90s-এ কিরকম ছিল, তুমি সবই বিচার করে নিচ্ছ, তুমি পুরো হিস্ট্রিটাকেই রিরাইট করছো, এবং একটা সত্যি ঘটনা দেখাচ্ছে, একটা পার্টিকুলার দুটো ইন্ডিভিজুয়ালের গল্প দেখাচ্ছে, সেটা সত্যিই দেখাচ্ছে, সেটাকেও তুমি বলছো ফিকশনাল। তোমার মনে হচ্ছে যে এটাও প্রোপাগান্ডা। তাহলে আর তুমি কোথায় আছো? মানে তুমি তোমার নিজের ব্রেনটা ব্যবহার করতে পারছো না। না না না, দেখো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের অ্যাঙ্গেলটা তুমি বলছো, ঠিক আছে। সাধারণ মানুষ হয়তো ব্যাপারটাকে ওইভাবে নিচে যে ভারতবর্ষের পাকিস্তানের দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে না, কিন্তু আমি তো ব্যক্তিগত স্তরে সেটা বিশ্বাস করি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, এটা ন্যাচারাল হিউম্যান রিয়াকশন নয় কখনোই যে আমার ছেলের খুনির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমি খুব সুন্দরভাবে ম্যাচিওরলি জিনিসটাকে হ্যান্ডেল করে নিচ্ছি, যেখানে যেভাবে আর কি ধর্মেন্দ্র এই ছবিতে করে। এবার রিয়েলিটিতে সেটা হয়ে রয়েছে, সেখানে ডেফিনেটলি ডিরেক্টর সেটা দেখাতে পারে এবং সেখানে প্রোপাগান্ডার কোনো কোয়েশ্চেনই সেখানে আসছে না। কিন্তু এই স্টোরিটাই যদি আজকে রিয়েলিটিতে না হয়ে থাকতো এবং ফিকশনাল হতো, ডেফিনেটলি সেখানে একটা তোমার যে নিজস্ব চিন্তা ভাবনা, তোমার যে নিজস্ব আইডিওলজি, সেইটা যে তখন বলতো, প্রতিফলিত না হচ্ছে না, তখন ছবির মধ্যে, বলতো, সেটা সেটা তখন বলতো, সেটা কিন্তু একটা এখন কোয়েশ্চেন। বলছে কেন? কিন্তু তাহলে এখন হ্যাঁ, বলছে কেন? এখন তো আর রিয়েলিটি, এখন তো আর ফিকশন নয়, এবার কেন বলছে? না, এবার জেনে যাওয়ার পরে 100% মানুষের বলা উচিত নয় এইটার ব্যাপারে। জেনে যাওয়ার পরবর্তী, যেমন আমার কাছে, আমি সত্যি জানতাম না, ঠিক আছে, আমার কমপ্লিটলি ফিকশনাল মনে হয়েছে ওই পার্টটা। এবার এটা যে ফিকশন নয়, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি এটা মানে এখন আমার জিনিসটা আরো বেশি মানে আর কি, মানে ছবিটা মনে হচ্ছে যে মানে দারুণ একটা সাবজেক্ট নিয়ে, শুধু অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়ে ছবি করা ইটসেলফ সেটা একটা দারুণ সাবজেক্ট, কিন্তু এই দিকটা আনা, মানে এটা আমি জানতামই না সত্যি বলতে। তো শ্রীরাম রাঘবান দুর্দান্ত একটা সাবজেক্ট বেছে নিয়েছে। কিন্তু আমি মানে আমার মনে হয় যে আমি মানে ভারত আমি কালকে পাকিস্তানের রিভিউ করার ব্যাপারটা সময় নয়, আমার কাছে অ্যাটলিস্ট ব্যাপারটা অন্যরকম ছিল যে মানে পুত্রের খুনির সামনে বাবা জিনিসটাকে কিভাবে রিয়াক্ট করবে, কেন সেই জায়গাটা আমার এরকম তো অসুবিধা মনে প্রচুর, হয়েছে। তুমি যে বলছো এটা ন্যাচারাল ইনস্টিং নয়, আমার এখন মনে হুম পড়ছে না, আমি একটা কেসের ব্যাপারে পড়েছিলাম যেখানে একটা ছেলেকে একটা লোক খুন করে দিয়েছে। এবার হুম সেই লোকটা যাতে ফাঁসি না হয়, তাকে আর কি, মানে ফাঁসি যদি তোমাকে আটকাতে হয় তাহলে তো প্রেসিডেন্টের রুল লাগে, অর্ডার লাগে, এবং সেখানে তোমাকে অ্যাপোলজি লেটার, মানে যে আমি ক্ষমা করে দিলাম এই খুনিকে, আমার ছেলের খুন করেছে তাও ক্ষমা করে দিলাম, বাবা মায়ের কাছ থেকে নিতে হয়। হুম বুঝতে পারলে তো? আমার এখন ঠিক মনে পড়ছে না, এটা একটা অ্যাকচুয়াল ঘটনা, ইন্ডিয়ারই ঘটনা। তো এবার সেই খুনির যে ফ্যামিলির লোক, তারা আর কি এসে এই মাকে বলেছে যে দেখুন ওর সেদিনকে হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছিল হ্যান ত্যান। তো সেই মা কিন্তু লাস্টে ওই চিঠিটা লিখে দিয়েছিল যে হ্যাঁ আমি প্রেসিডেন্টকে লেটার লিখে দিলাম যে ওর ফাঁসি না হোক। এই ঘটনাও কিন্তু ঘটেছে, এই ঘটনা না কিন্তু না না, ঘটেনি এরকম 100% দেখো ব্যতিক্রমী ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমার আমার না। যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ছবিতে এই যে রিয়েল যে ঘটনাটা নেওয়া হয়েছে, সেখানে ডিরেক্টরের ইন্টেনশন যে খুব পিওর সেটা এস্টাবলিশড হয়। কিন্তু হুম। তারপরেও আমি এটা কখনোই বলবো না যে ছবিতে ওটা কনভিন্সিং হয়ে যায়। ধর্মেন্দ্রর সঙ্গে জয়দীপ আওলাতের সম্পর্ক কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি, যেখানে গিয়ে ধর্মেন্দ্রকে ক্ষমা করে দিচ্ছে। সেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যেটা ঘটেছে সেটা অরুণ ক্ষেত্রপালের বাবার যে মানে মহানতা, সেটা ডেফিনেটলি আমি করছি। কিন্তু ছবির মধ্যে কিন্তু আমি বলবো না যে সেই জায়গাটাকে যথেষ্ট স্পেস দিয়েছে বা ইকুয়েশনটা প্রচন্ড এস্টাবলিশ। মানে ছবিটা 21 ছবিটা কিন্তু আমার কখনোই মানে পারফেক্ট ছবি মনে হচ্ছে না। মানে ছবিটার মধ্যে না কিন্তু সেটা ডেফিনেটলি প্রবলেম সেগুলো রয়েছে, ভাবিত আছে, ঠিক আছে। যেরকম লাভ ট্র্যাক বলো, এনডিএর যে ট্র্যাক গুলো বলো, সেগুলোতে সেগুলো খুব জেনেরিক লাগছিল, সেগুলো অতটা, বা এই যে হুম টিমটার মধ্যে যে কেমিস্ট্রি, ঠিক আছে, মানে ধরো সিকান্দার খের বলো, ওদের মধ্যে যে কেমিস্ট্রি যে দারুণ ভাবে উঠে এসছে সেটাও নয়। তো সেইগুলো কিছু লেভেলে খামতি তো অবশ্যই আছে। হুম হুম কিন্তু মানে এই কথাটা সত্যি, এটা কেউ মানুষ চায় না মানুষ, পৃথিবী জুড়ে যত ভালো ওয়ার ফিল্ম হয়েছে দোজ আর অল অ্যান্টি ওয়ার ফিল্মস। অ্যান্টি ওয়ারফেয়ার। ওই ওয়ারের যে হরার এফেক্টটা একটা মানুষের উপর, ইভেন আমেরিকান স্নাইপারের মতো ছবিও কিন্তু সেটাই দেখাচ্ছে, ঠিক আছে।
যে ভাই তোমার ওপর ওটা যে ইম্প্যাক্টটা পড়েছে। আমার কথা হচ্ছে যে আমেরিকাতে বসে যে ফিল্ম মেকাররা দেখায় যে আমেরিকা আফগানিস্তানে ইনভেড করে ভুল করেছিল, বা ধরো সোমালিয়াতে ইনভেড করে ভুল করেছিল, বা যেখানে যেখানে যা যা করেছে, বা ভিয়েতনামে গিয়ে যে ভুল করেছিল, আমেরিকাকে ক্রিটিসাইজ করে, তারা কি অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়? তুমি আমাকে বলো। তারা তো আমেরিকাতে বসে ওগুলোকে আমেরিকান যে হ্যাঁ, অ্যাকশনস গুলোকেই তো ক্রিটিসাইজ করছে। তো তাহলে কি আমি এই সেখানে তো ছবিটা তারা অ্যান্টি ন্যাশনাল হয়ে যায় না? আমি এই ছবিটা দেখার সময় মানে এই ইভেন্টটা জানা সত্ত্বেও আমি কিন্তু ভাবিনি এই ছবিটা অ্যান্টি ওয়ার ফিল্ম হবে। আমি কালকের ভিডিওতেও বলছিলাম, আমি হুম। সত্যি ভাবিনি যে এই ছবির মধ্যে ওরকম একটা পোর্শন থাকবে যেখানে দীপক দোবরিয়াল এবং ধর্মেন্দ্রের যে ওই জায়গাটা, মানে ওটা ছবির অন্যতম বেস্ট পার্ট। যেখানে ওকে বলছে, মানে এটা আমাদের এখানে হওয়াটা খুব স্বাভাবিক না, যে ভারতের একজন ফৌজি বেরো এখান থেকে, বেরো এখান থেকে বলছে, এবং জড়িয়ে ধরছে যে আমার একটা পা আমি হারিয়েছি, এবং ধর্মেন্দ্রজি ওর হাত থেকে ওরা পড়ে যাচ্ছে, ওকে নিজের হাতে ধরছে, আমি আমার ছেলেকে হারিয়েছি। তখন মানে দীপক দোবরিয়াল চোখে জল ধরে রাখতে পারে না। মানে আমি আমি অন গড বলছি অরিত্র, আমি ভাবিনি এই ছবিটা এরকম ভাবে জিনিসটাকে এস্টাবলিশ করবে। আমি ভেবেছিলাম হ্যাঁ বিষয়টাকে না ও এমন ভাবে স্টেজ করবে যেরকম অরিজিনাল ঘটনায় আছে, টুইস্ট আকারে বিষয়টা আনবে, যে পুরো মানে যুদ্ধে যেদিককে দেখাবেই না, একদম শেষে জয়দীপ রিভিল করবে, মাস্কটা খুলবে যে ওটা আমি ছিলাম, এরকম কিছু হয়তো করবে যেটা মানে অরিজিনালি যেরকম ভাবে আসে। কিন্তু এখানে যেভাবে জিনিসটা আগে থেকে তো রিভিল করে দিচ্ছে যুদ্ধ চলাকালীন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওই যে পোর্শনটা, যেটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম, এবং এরকম ভাবে যে যুদ্ধ যখন হয় দুটো দেশের মানুষদের মধ্যে যারা যুদ্ধ লড়ে তারা কি দেখে, যখন বলছে দীপক দোবরিয়াল যে আমার বন্ধুরা কেউ বেঁচে নেই, যখন ওখানে বম্বিং হলো কাউকে আমি বেঁচে থাকতে দেখলাম না, এই পোর্শন গুলো এরকম ভাবে সংলাপে হিট করে। এবং একটা জায়গা আছে দেখবে, মানে আমার মনে হয় কেন এই আগস্তানন্দা ভালো চয়েস, যখন হচ্ছে পাঠা বলিটা হবে, অনেকে না ওই জিনিসটা নিতে পারে না। আমি নিজের এরকম বহু লোককে দেখেছি, আমার নিজের সাথেও যখন আমি প্রথমবার পাঠা বলি দেখি, আমার সাথে এটা হয়, দেখবি ও না একটু হকচকিয়ে যায় যে কি হলো কি হলো না, ও পুরো এটা কাটতেও পারে না, তারপরে সিকান্দার খেলে জিনিসটা করে। তো এই ছোট ছোট ম্যানারিজম গুলো, এই বিষয়বস্তু গুলো খুব ভালো। এবং সব থেকে ভালো করেছে হচ্ছে একদম রেখেছে, রিয়েল রেখেছে। ফাইনাল যে অ্যাকশন সিকোয়েন্স, সেটা কম আছে কিন্তু সেটা যেভাবে ডিজাইন করেছে এত রিয়েলিস্টিক। আর ছবিটা কোনো টেমপ্লেট মানে হয় না যে বাধা ছক হয় কিছু, সেটা ফলো করে এগোয়নি, এই দিকপত্রগুলো খুব ভালো। আর যেটা সমস্যা বললে আমি ওটাই আমার ভিডিওতে বলছিলাম, যে লাস্ট ট্র্যাকটা কিছু কিছু জায়গায় ছবিটা খুব জাম্প করে করে এগোচ্ছে, ফার্স্ট হাফে মনে হচ্ছে কোনো সম্পর্ক কি কোনো কিছু কি সময় দিচ্ছে না। এই দিকপত্রগুলো আমার মনে হয়নি যে এটা শ্রীরাম রাঘবানের বেস্ট ছবি। তবে মানে আনডাউটেডলি এটা সত্যি ভালো ছবি। এই ছবিটা মানে খুবই ভালো একটা ছবি মনে হয়। আর ব্যাপার হচ্ছে, ধরে নাও তুমি আজকে একটা ফার্স্ট ব্লাডের মতো সিনেমা দেখো, র্যাম্বোর প্রথম পার্ট, সেখানে সিলভার স্টালোনের লাস্টে মনোলগটা মনে আছে? দেখেছো তোমরা ফার্স্ট ব্লাড? দেখেছো তো নিশ্চয়ই। হম। হ্যাঁ, 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 কিন্তু মনোলগটা এই ওইখানে মুহূর্তে মনে লাস্টে পড়ছে যখন, না। হ্যাঁ, ওই লাস্টে যে মনোলগটা, ওকে বলে ইটস ওভার জনি, ইটস ওভার, নাথিং ইজ ওভার, নাথিং। ঠিক আছে, দিয়ে ও বলে যে ও যুদ্ধে কি কি হারিয়েছে, ও এখানে এসে অ্যাডজাস্ট করতে পারছে না, ও যে পিটিএসডিটা সেটা ব্যাপারে কথা বলে। তো সেই যে ব্যাপারগুলো, এইগুলোই হচ্ছে একটা ক্লাসিক ওয়ার ফিল্মের বা একটা অ্যাকশন ফিল্মের কিন্তু সোল এটাই, যে তুমি যদি একটা খালি মানে ব্রেনলেস অ্যাকশন বানিয়ে যাও, খালি অ্যাকশন 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 হয়ে যাচ্ছে, দ্যাট সেটাও কিন্তু নয় আর কি। ইভেন আমি তোমাকে বলছি, গাদার তো একটা খুবই পেট্রিয়টিক প্রো সিনেমা, মানে প্রো ইন্ডিয়া ফিল্ম, কিন্তু গাদারেও তুমি দেখবে যে যখন তারা সিং গেছে পাকিস্তানে, ওকে কিন্তু একটা পাকিস্তানি হেল্প করছে, যে ওর বন্ধুটা ছিল, যে পার্টিশনের আগে ওর বন্ধু ছিল, সে কিন্তু ওকে হম। নিজের বাড়িতে রাখতে ওকে হেল্প করছে। তো সেটাও কিন্তু হম। দেখিয়েছে। এবং পাকিস্তানের সেম প্রচুর লোক, এটা তো বজরঙ্গি অনিল ভাইজানও শর্মা তাই। নিজে, হ্যাঁ বজরঙ্গি ভাই বজরঙ্গি ভাইজানও তাই। এবং এবং তুমি দেখবে যে অনিল শর্মা নিজে একদম বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে আমি লন্ডনে গেছি, সেখানে পাকিস্তানিরা থাকে, তারা তাদের প্রিয় ছবি তারা দেখেছে, তারা আমার সাথে এসে ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে। তো আমার কথা হচ্ছে ভাই, সিনেমাকে ওটার সাথে তুমি যদি মিলিয়ে ফেলো অ্যাকচুয়াল পলিটিক্স এর সাথে, তাহলে প্রবলেমটা শুরু হয়। তাহলে ওই পাকিস্তানি লোকটা কেন গাদার দেখছে? গাদারে তো ডায়লগই আছে যে आपका पाकिस्तान जिंदाबाद है, उससे हमें कोई प्रॉब्लम नहीं है, लेकिन हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है, जिंदाबाद रहेगा। তো এইটা, দিস শুড বি দ্য মেসেজ। না, যেটা অরিত্র যেটা বলতে চাইছে সেটা হচ্ছে চারিদিকে প্রচুর মানে দেখতে পাওয়া যাচ্ছে যে মানে অ্যান্টি ওয়ার ফিল্ম বানানোই উচিত না, বিষয়টা এই জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে, অনেকের হ্যাঁ, বক্তব্য আর কি। এবার সেইটা কখনোই হওয়া উচিত না। অ্যান্টি ওয়ার, অ্যাকচুয়ালি ভালো ওয়ার মুভি অ্যান্টি ওয়ার একটা মুভি হবেই।
হতে বাধ্য। না, একটা বিষয় আমার মনে হয় ওরা যেটা করেছে, যদিও শ্রীরাম রাঘওয়ান এর আগে নিজের ছবিরই বহু ট্রেলারের এগেইনস্টে কথা বলেছে, এই ট্রেলারটাকে না ভুল প্রমোট করেছে, এটা আমার মনে হয়েছে। মানে আমার পার্সোনালি না না ছবিটা ভালো দেখো, লেগেছে, আমি ছবিটা ব্যাপার হচ্ছে, দেখো দেখো, ম্যাডকও জানে যে যদি ওটাকে এই জিনিসটাকেই ওরা দেখিয়ে দেয় ট্রেলারের মধ্যে, তাহলে তো ট্রেলার লেভেল থেকেই লোকে যাবে না। হুম, এখন সিনেমা বেরিয়েছে তাতেই লোকে দেখছো এরকম করছে, তো তাহলে তো ট্রেলার লেভেল থেকেই লোকে যাবে না। ওই জন্য ওরা একটা অন্য রকমের সিনেমা বিক্রি করবার চেষ্টা করেছে ট্রেলারে। তবে আমি একটা জিনিস ভালো বলবো, যে দীনেশ বিজান কিন্তু তুমি দেখবে বাকি ডিরেক্টরদের ক্ষেত্রে কি করে, আইটেম সং ফং ঢোকে যাই করে, বাট শ্রীরাম রাঘবানের ক্ষেত্রে দেখবে ওকে ছাড় দেয়, ওকে কিন্তু কিছু বলে না। ও বাদলাপুরও নিজের মতো বানিয়েছিল, ও এটাও নিজের মতো বানিয়েছে, ও দেখবে ওকে কিন্তু কিছু বলেনি। তুমি সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে এটা শ্রীরাম রাঘবানেরই ছবি। মানে এরকম নয় যে এখানে একটা গান ঢুকিয়ে দাও, এখানে একটা এই করে দাও, না যেটা তবে দীনেশ একটা বিজান করে থাকে। তবে একটা জিনিস আর মনে হয়েছে, আমি এটা রিভিউতে বলিনি কারণ আমি নিশ্চিত না, আমার মনে হয় ছবিটাকে না একটু বেশি মানে একটু কাটা হয়েছে ছবিটাকে। মানে হ্যাঁ। ছবিটা না আরেকটু কিছু জায়গাতে মানে ডিমান্ড করছিল স্পেস, যে জায়গাগুলো ঝাপঝাপ ঝাপঝাপ ছবিতে বেরোয় আর কি। এবার আমি বুঝতে পারছি যে একটা টাইমের মধ্যে কমার্শিয়াল রাখার জন্য একটা রান টাইমের মধ্যে বেঁধে দিতে হবে, কিন্তু এই অ্যান্টি ওয়ার মুভি মানে সাবজেক্টটা এমন নিয়েছে, আমার মনে হয় যে যেখানে আরেকটু মানে ব্রিদিং স্পেস প্রয়োজন ছিল। মানে দীপক দোবরিয়াল দেখবে তুমি যে সিনটা মানে আমার মনে হয় যে আরেকটু দীপক দোবরিয়ালের ক্যারেক্টারটার ব্যাপারে আরেকটু দরকার ছিল ওই জায়গাটা, তাহলে আরো বেশি আমরা ফিল করতে পারতাম আর কি দীপক দোবরিয়ালের জায়গাটা। তবে দেখো একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে এই ছবিটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আর 5টা ছবির থেকে এই ছবিটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? মানে এখন তো আমরা ওয়ারকে মানে ওয়ার ছবির কথা বলছি না, মানে যুদ্ধকে, এবং সেখানে মানে যুদ্ধের ছবি আর মাস ছবি দুটোকে আমরা এক করে দিয়েছি। একদম প্রাইম এক্সাম্পল এই জাস্ট কয়েকদিনের মধ্যে মুক্তি পাচ্ছে বর্ডার 2, মানে যুদ্ধের ছবিকে আমরা মাস ছবি বানিয়ে ফেলেছি। এবার ডেফিনেটলি হিরোইজম তো থাকবেই, মানে যারা আমাদের হয়ে যুদ্ধ করে সেই সমস্ত বীরদের তো হিরোইজম আছেই, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে সেটাকে সেলিব্রেট করতে করতে এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছাবো মানে যেটা মানে ওয়ার মুভির যে আসল কথাটা সেইটাই আর কি হারিয়ে যাবে। বর্ডার 2 এর মধ্যে মানে আমি বুঝতেই পারছি এটা টিজার দেখে যে ওইটা কিন্তু সম্ভবত হতে বর্ডার ওয়ান চলেছে, কিন্তু, নিশ্চিতভাবে বলা যায় জানো না। তো, বর্ডার ওয়ান কিন্তু এরকম ছবি ছিল না। বর্ডার ছিল ওয়ানে, না। বর্ডার ওয়ান যখন ছবিটা শেষ হয় তখন একটা গান আসে, মেরে দুশ্মন মেরে ভাই, ঠিক আছে, মেরে হামসায়ে, ওই গানটার সময় ভিজুয়ালস গুলো দেখবে এবং লিরিক্সটার মানেটা ভালো করে শুনবে, তুমি তখনই বুঝে যাবে যে বর্ডারের ইন্টেনশন ওটা নয়। এবং বর্ডারে হুম। দেখবে একটা সিন আছে যে একটা পাকিস্তানি সোলজারকে ক্যাপচার করে, তো ওখানে কিন্তু মানে কুলদীপ সিং চাঁদপুরি যে দেখাচ্ছে পাকিস্তানিদেরকে ওরকম ডায়লগ দিচ্ছে, তাকে তখন ও ও কিন্তু বলে যে ওকে জল খাওয়াও, দেখবে ওকে জল খাওয়ায় লোকটাকে, দিয়ে বলে বলো তোমাদের প্ল্যানিং কি। তখন ও একটা ডায়লগ দেয় যে সুবহ কা নাश्ता जैसलमेर में करेंगे, दोपहर का नाश्ता दोपहर का खाना हम लोग यहाँ बीकानेर में खाएंगे, বলে এরকম তিনটে বলে। তখন আবার সানি দেওল পরে, তখন আবার যখন এই এটা মানে লোড করছে, আমাদের বাজুকাটা লোড করছে, তখন ও আবার ডায়লগটা দেয় যে सुबह का नाश्ता वो जैसलमेर में नहीं हम लाहौर में करेंगे। দেখবে একটা ডায়লগ আছে। তো ওই সিনেমাটা অত হিরোইজম আছে সানি দেওলকে দিয়ে, কিন্তু ওখানে কিন্তু একটা কাউন্টার ব্যালেন্স পয়েন্টও আছে, ঠিক আছে? মানে জেপি দত্তা কিন্তু প্রোপাগান্ডা ছবি বানায়নি, এটাই আমি বলছি। না এটা শেষ কিছু বছর এটা হয়েছে। এবার দেখো এটার একটা দিকও রয়েছে, ঠিক আছে? ধরো ধুরন্ধরকে প্রোপাগান্ডা বলা হলো, ঠিক আছে? এবার তার পরবর্তীতে আবার এইটাকেও আবার মানে এটা চলতেই থাকবে, এই পাল্টা খেলা, যে তোর ছবি প্রোপাগান্ডা আমার ছবিটা প্রোপাগান্ডা নয়, এইটা চলতেই থাকবে। তবে দিনের শেষে আমার মনে হয় যারা সিনেফাইল তারা সিনেমাটার গুণে সেটাকে নিয়ে করবে আর কি। আরে দুটো ছবি এক্সিস্ট করা উচিত, ধুরন্ধরও এক্সিস্ট করা উচিত, 21ও এক্সিস্ট করা উচিত, দু রকমের ছবি একেবারেই হবে, তাই, একেবারেই তাই। তাই না? আর আহ, আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম ভুলে যাই গেলাম, হোক, আমরা যাই হোক, ঠিক অনেকক্ষণ এটা আছে। নিয়ে কথা বলছি, সাগরনীল পরের টপিকে আসি। আমরা হ্যাঁ। একই জিনিসে ঘুরপাক খাচ্ছি, হুম, সেগুলো মানে ইম্পর্টেন্ট হুম। জিনিস ছিল, বাট তার পরবর্তী টপিক আসি। তোমার নিজেরই ছবির পোস্টার চলে এসছে কালকে, মানে আগের দিন রাত্রি 12টার সময় এসছে। তো সেটা নিয়ে তোমার কি বক্তব্য? তুমি নিজেকে এত রিপিট করছো কেন? কবির সিং এ যেটা চলেছে, অ্যানিমালে চলেছে, সেগুলোর এই ককটেল করে সেই প্রেজেন্ট করে দেওয়া। এবং আমি তো মনে না করছি আমি দীপিকা ভালো করেছে ছবি থেকে বেরিয়ে গিয়ে, কারণ তৃপ্তি দিমড়ি সিনেমাতে বোঝা যাচ্ছে কোনো এজেন্সি থাকবে না। একটা হিরোইন যদি পোস্টারের মধ্যে তার কাজ হচ্ছে যে হিরোর সিগারেট ধরিয়ে দিচ্ছে, তার মানে ছবিতে তার কি থাকবে বোঝা গেছে। যাই হোক, এবার বাকিটা বলো তুমি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে আমি যখন রিভিউ করেছি সেখানে আমি নিজেও নিজের সমালোচনা করেছি যে কোথাও একটা রিপিটেশন দেখতে পাওয়া যাচ্ছে, সেটা লুক হোক বা যে ধরনের মানে সোয়াগ অ্যাকচুয়ালি হিরো দেখতে পাওয়া যাচ্ছে, সবকিছুর মধ্যেই একটা মানে রণবিজয় একটা মনে পড়ে যাচ্ছে, বা যেভাবে সাদা রংটাকে ব্যবহার করা হয়েছে এবং সাদা রংটার অ্যানিমালের ক্ষেত্রেও কিছু জায়গাতে যেভাবে ব্যবহার ছিল,
সেইটা কিন্তু কোথাও একটা মনে করাচ্ছে রণবিজয়ের কথা ডেফিনেটলি। না, কবির সিং এর কথা মনে করাচ্ছে। কবির সিং এর কবির সিং বেখেয়ালি গানটার মধ্যে তুমি দেখবে সাদা পায়জামা পরে খালি গায়ে শাহিদ কাপুর হাতে মদের গ্লাস নিয়ে সিগারেট নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে হুম আছে। তুমি দেখবে পুরো হুম শর্ট আছে, পুরো সেম টু সেম। ওখানে প্রভাসকে মানে ড্রেসটা যে দেওয়া হয়েছে সব সেম, কিন্তু আর চুলটা রণবিজয়ের মতো। হুম এবং এবং দুই হচ্ছে আরেকটা যেটা বলে যে তৃপ্তি দিমির সিগারেট ধরিয়ে দিচ্ছে, সেটাকে নিয়ে আমার কোনো রকম ব্যক্তিগত স্তরে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটা ধরে নাও মিতিন মাসি দেখছি, মিতিন মাসিতে কোয়েল কোয়েল মল্লিকের বরের কটা দৃশ্য রয়েছে? নেই, দুটো থেকে তিনটো। শুভ্রজিৎ দত্ত ক্যারেক্টারটা প্লে করেন, কটা সিন আছে? সেরকম ভাবে স্পিরিটে থাকতে হবে, আমি মাথা দিব্যি নেই। এটা সন্দীপ রেড্ডি বাংলা বলে আলাদা করে আমরা পয়েন্ট আউট করছি। অন্য কোনো ফিল্ম মেকারের ছবির পোস্টার যদি এটা হতো, এটা নিয়ে এত বেশি সমালোচনা হতো না। সন্দীপ রেড্ডি বাংলাও নিজেরও তার দোষ আছে, অনেক সিন সে এমন রাখে যে সিনগুলোর কোনো প্রয়োজন নেই, এবং সেই সিনগুলো জাস্ট একটু মানে কি বলবো, লোককে খোঁচা দেওয়ার জন্য। প্রভোকেটিভ সিন, প্রভোকেটিভ একদম সিন। 100%, ভাঙ্গা নিজের তো অসুবিধা আছেই, এবং তার সঙ্গে সঙ্গে অনেক পাবলিকেরও অসুবিধা আছে, যারা বাংলার ছবিতে একটু বেশি খুঁজে নেয়, অন্য কারোর ছবির বেলা খোঁজে না। এই পোস্টারটার মধ্যে কিচ্ছু আমি ভুল দেখছি না। জাঞ্জিরে দেখবে এই যে মোনা ডার্লিং, বিন্দু হয়েছিল মোনা ডার্লিং, ও অজিতের সিগারেট জ্বালিয়ে দেয়। হ্যাঁ মানে আগে যে জিনিসটা ভ্যামরা করতো, ঠিক আছে, যে যার কোনো ওই ক্যারেক্টারটার কোনো এজেন্সি নেই, ওটা ভ্যাম, ঠিক আছে, ও ভিলেনের পাশে থাকতো এবং সে সিগারেট জ্বালিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে। আমি কথা বলছি যে সিগারেট জ্বালিয়ে দিচ্ছে এই পার্টিকুলার মোমেন্টটার কথা আমি বলছি না। আমি বলছি যে তার মানে ক্যারেক্টারটার এজেন্সিটা বুঝে নাও তুমি। ক্যারেক্টারের কোনো হ্যাঁ মানে এজেন্সি নেই। তুমি তুমি যেটা বলছো যে তুমি তুমি একটা অন্য সেন্সে বলছো, কিন্তু আমার মনে হয় যে ধরে নাও মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে ধুরন্ধরে অক্ষয় খান্নার বউ অক্ষয় খান্নাকে সিগারেট জ্বালিয়ে দেয়, অক্ষয় খান্নার বউয়ের কটা সিন আছে ছবির মধ্যে? নেই সেরকম হ্যাঁ, ভাবে। ঠিক আছে, তুমি সেই রেসপেক্টে বলছো, এবার হতে পারে সেটা ছবির মধ্যে, ঠিক আছে, তো সেটা মানে আমরা সিনেমাটা দেখি আলোচনা করবো, সেটাই বেটার। মানে একটা পোস্টারে আমার সিগারেট জ্বালিয়ে দিচ্ছে নায়িকা নায়ককে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। মানে আমি আমি এটার মধ্যে একেবারেই কোনো অসুবিধা এটার মধ্যে খুঁজে পাচ্ছি না। ছবি দেখে যদি দেখি যে তৃপ্তি দিমনি সেরকম কোনো ক্যারেক্টার নেই, তখন সেটাকে নিয়ে আলোচনা করবো। পোস্টারের জায়গাতে ভালোই আছে, এবং আমার পোস্টার দেখো ডেফিনেটলি রিপিট করেছে, কিন্তু তারপরেও সন্দীপ রেড্ডি বাংলার মধ্যে এই জিনিসটা একটা আছে এখনো অব্দি। ও বেশি দিন পারবে না সেটাও আমি জানি, কিন্তু মেবি ও থার্ড ফিল্মেও ও নিজের যে টেমপ্লেট গুলো, নিজের যে চেনা জানা ট্রোপ গুলো, সেগুলোকে ব্যবহার করে হয়তো আরো একবার এন্টারটেন করে দিল। সেটারও পোটেনশিয়াল রয়েছে সন্দীপ রেড্ডি বাংলার, কারণ ক্রাফটটা আছে ভদ্রলোকের কাছে, কিন্তু সেটা বেশি দিন করতে পারবে না, এটাও আমি মানবো। কিন্তু মেবি থার্ড টাইমও সফল হয়ে গেল। আর না আমি আমার তো ব্যক্তিগতভাবে চাইবো যেন রিপিট না করে, এবং ওর মধ্যে মানে এটাই তো আমি বলছি যে এই যে রাম গোপাল বর্মার সাথে তুলনা করছে লোকে, যে সন্দীপ রেড্ডি বাংলা আজকের দিনে রাম গোপাল বর্মা, কিন্তু রাম গোপাল বর্মা তুমি আমাকে দেখিয়ে দাও যে একটা জনারে কবে স্টিক করেছে। আর একটা শিবার মতো ছবি করছে, একটা সত্যার মতো ছবি করছে, একটা কনের মতো ছবি করছে, একটা ভূতের মতো ছবি করছে, একটা রঙ্গিলার মতো ছবি করছে, ঠিক আছে, এত রকমের ছবি করছে সে। তো সেই ভেরিয়েশনটা কোথায় তুমি আমাকে বোঝাও। যে এই বাঙ্গা প্রথম ছবি কবির সিং, অর্জুন রেড্ডি কবির সিং যাই বলো, ওইটা একটাই ছবি। সেই ছবিটা আর অ্যানিমালের মধ্যে জাস্ট ওয়ার্ল্ডটা, ব্যাকড্রপের ওয়ার্ল্ডটা চেঞ্জ করেছে। আর কিচ্ছু, কোনো ট্রিটমেন্ট, কোনো মোমেন্ট, কোনো ব্যাখ্যা নেই। রণবিজয় বালবিরও ডাক্তারদের মতো সব মেডিকেল টার্মে কথা বলে, সেগুলো নিয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি। আর এখানেও যে একটা পুলিশ অফিসারকে দেখাচ্ছে, এটা একটা পুলিশ অফিসারের পোর্ট্রেয়াল। এটা কিভাবে আলাদা হলো বাকি দুটো ছবি থেকে আমি দেখতে পেলাম না। সন্দীপ রেড্ডি বাংলা যদি কেউ মনে করে থাকে যে বিশাল একেবারে মানে গ্রাউন্ড ব্রেকিং ফিল্ম মেকার, ঠিক আছে, সন্দীপ রেড্ডি বাংলা সেটা নয়। রেড্ডি বাংলা একজন এন্টারটেনিং ছবি বানায়, ঠিক আছে, আমি অ্যাটলিস্ট তাকে সেভাবেই নিই। এবং এন্টারটেনমেন্টটা তো সে এমন ভাবে দিচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে ধরে না এই যে গুটকা আর ধরো বাংলা মদ বা ধরো যাই হোক চুল্লু মুল্লু, এবার এগুলো তো খুব ক্ষতিকারক। কিন্তু তুমি সন্ধ্যেবেলা চলো এই ঠেকের সামনে, দেখবে প্রচুর লোকে খাচ্ছে, বলছে এটা আমাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে, ঠিক আছে। বিকজ ওটা কি হয়, একটা মোমেন্টারি হাই দেয় তোমাকে, যে আমি ধরো কিছু জীবনে করতে পারিনি, কিন্তু এখন এই চুল্লুটা খেলাম, ঠিক আছে, এখন এই একটা মোমেন্টের জন্য আমি রাজা, একে ওকে কিস্তি করলাম, একটু বমি বমি করে শুয়ে পড়লাম, রিক্সাওয়ালা মাইন্ডসেট। এবার আমার কথা হচ্ছে এই এন্টারটেনমেন্টটা কি, যে আমি ধরো যেটা করতে পারি না রিয়েল লাইফে, ঠিক আছে, একটা মেয়ে আমাকে ধরো রিজেক্ট করে চলে গেছে, এবার তাকে দেখাচ্ছে চড় মারছে। এই যে স্পিরিটে একটা সিন আছে, যেটা নিয়ে মানে মিডিয়াতে বেরিয়ে গেছে, কারণ স্পিরিটে এখন অব্দি সব মিলে যাচ্ছে বলেই আমি এটা ধরে নিচ্ছি, যে তৃপ্তি দিমনি নাকি প্রভাস এত রেগে যাচ্ছে, ও ভয়তে নাকি নিজের টয়লেট করে দিচ্ছে প্যান্টের মধ্যে, তৃপ্তি দিমনি। এবার এটা নিয়ে অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, যে আরে সারা এটা হচ্ছে একটা হিরোর পোর্ট্রেয়াল, যে হিরো যে রেগে গেছে তার রাগটাকে বোঝাবার জন্য ও প্যান্টে টয়লেট করে দিচ্ছে তৃপ্তি। এবার এইটা যদি দেখায়,
এবার এটা লোকে হয়তো চায়, মজা চায় যে ভাই কোনো ধরো মেয়ে না না, একটা এক সেকেন্ড হয়তো না, যদি এইটা শোনো, এইটা যদি ছবিতে দেখায়, হ্যাঁ, আমি এটাই বলবো যে আমরা রিভিউ না করি ছবিটা। তার কারণ হচ্ছে এই ছবিটার, ধরে নাও, আমি বলছি যে ধরে নাও কথার কথা, এই ছবিটার আরো 5টা জিনিস ভালো রয়েছে, ঠিক আছে, এবার তুমি তো সেই ভালোগুলো বললেও বিপদে পড়ে যাবে। কারণ এরকম একটা সিন যদি রাখে, তাহলে খুব স্বাভাবিকভাবে মানুষ চটবে, এবং জেনে বুঝে রাখা সিন যে মানুষ চটুক, ঠিক আছে, এই হ্যাঁ, সিনটা কিন্তু মানে এইটা এই আমাকে সিনটা বলে কিন্তু এই যে প্রচন্ড জোর জিনিসটা, করে, ঠিক আছে, আমার মনে হয় যে না যে ধরো এটা একটা লোককে খোঁচা দিলাম, খোঁচা দিয়ে একটা কিছু আমি কথা তৈরি করছি, এটা নিয়ে টক তৈরি করছি, এটা কি একটা বড় ফিল্ম মেকার হওয়ার কি মানে পরিচয়? তৃপ্তি দিবড়ি কি বাচ্চা নাকি? না 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 না, আমি তোমাকে ভাই বলছি এটা যে খুব এই সিনটা বাজে হতে সিন পারে, এটা ভাই, একটা, এই সিনটা কিন্তু, এটা 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 সত্যি না হলেই ভালো হয়, এটা না না সত্যি আমি বলছি কি। কানু বেহেল বলে একজন পরিচালক আছেন, উনি খুব ইন্ডি ডিরেক্টর। তো কানু বেহেলের একটা সিনেমা আছে তিতলি বলে, যে ছবিটা প্রডিউস করেছিল ওয়াইআরএফ আর দিবাকর ব্যানার্জি মিলে। তোমরা পারলে দেখো ছবিটা, তিতলি বলে। তিতলিতে এরকম একটা সিন আছে, দেখেছি। ঠিক আছে, যে ও মানে রণবীর শোরেরা ডাকাতি করছে, মেয়েটা না দেখে ভয় পেয়ে গেছে এত, যে মেয়েটা পুরো গাড়ির সিটের মধ্যে পুরো টয়লেট করে ফেলে। ওই কোন মেয়েটা ছিল বলো তো? ওই যে তোমরা শশাঙ্ক অরোরাকে তো নিশ্চয়ই চেনো, সুপার বয়েজ অফ মালেগাঁওতে ছিল, মেড ইন হেভেনে ছিল। মেড ইন হেভেনে ওর অপোজিটে যে মেয়েটা ছিল, ওই ছিল তিতলির হিরোইন। ও নিজে পুরো প্যান্টে টয়লেট করে দেয়, কিন্তু ওখানে কি বলতো ভয়তে করে, যে ভয় পেয়ে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু সেটাকে কিন্তু ওরকম ভাবে হিরোইক ভাবে, এবং রণবীর শোরের কিন্তু ক্যারেক্টারটাকে জাস্টিফাই করেনি, রণবীর শোরে লাস্টে মরেও যায়, ঠিক? এবং ওইটা অ্যাকচুয়ালি ওই মোমেন্টটা মানে দেখাচ্ছে যে ওরা খারাপই লোক, মানে ওদেরকে হিরো হিসেবে দেখাচ্ছেও না, এবং মেয়েটা ওখানে কোথাও গিয়ে বিয়ে করে ওই বাড়িটার মধ্যে ফেসে গেছে, মানে সেইভাবে দেখিয়েছিল। দেখো খুব ওইটা খুব এন্টারটেনিং ছবি, ডার্ক কমেডির মধ্যে দিয়ে দেখানো, খুব ভালো সিনেমা। এবার আমার কথা হচ্ছে সন্দীপ তো সেটা করবে না। ও কি করবে? দেখাবে প্রভাসকে, দেখাবে লো অ্যাঙ্গেল শট নেবে, বিজিএম দেবে, ইলেকট্রনিক মিউজিক, হর্ষবর্ধন রামেশ্বরের মিউজিক আসবে, ট্যাং করে পুরো গিটার ফিটার একদম স্ট্রাম ফাম টেনে এমন দাঁড়াবে প্রভাস ওখানে, তৃপ্তি টয়লেট করছে, সেটা হলে হাততালি পড়বে, সেটা বসে বসে দেখতে হবে। এটা হচ্ছে কি মানে আমাদের ভিতরে, এই তৃপ্তি দিবড়ির নামটা বাদ রেখে আমরা আলোচনা করি, তৃপ্তি দিবড়ি বেচারা কিচ্ছু করেনি এখানে। হ্যাঁ, তৃপ্তি খুব নোংরা না ভাই, না তৃপ্তি খুব না নোংরা। না তৃপ্তি তাদেরকে নিয়ে দেখো, ওরা তৃপ্তি ভাবে কি করে ভাই? অ্যানিমালে পপুলার হয়েছে ভুল কারণের জন্য, অ্যানিমালে পপুলার হয়েছে ভুল কারণের জন্য। তারপরে কি হয়েছে, তৃপ্তি যে কটা কমার্শিয়াল ছবি করতে গেছে একটাও চলেনি। তুমি দেখে নাও, ওই রাজকুমার রায়ের সাথে করতে গেল, যাই করতে গেছে, ভিকির সাথে করতে গেছে, যে কোনোটাই চলেনি। তো তৃপ্তিকে এখন ওই কামব্যাক করতে গেলে ওই বাংলার ছবিতেই ওরকম একটা ভুলভাল রোল করতে হবে, তাই জন্য ও গেছে। ওর অভিনেত্রী হিসেবেও যে লেলা মজনু করেছে, বুলবুল করেছে, কালা করেছে, সেগুলো তো কোনো অ্যাপ্রিসিয়েশন পায়নি। তো এখন ওকে আলটিমেটলি বাধ্য হয়ে এটা করতে হচ্ছে, করবে ও। রূপম দা বিলাইক যে ভাই আমি এতে আমি ঢুকবোই না, ঠিক আছে, এতে আমি কোনো কমেন্টই করবো না, তোরা যা পারিস কর, ঠিক আছে, আমি তো এখন থেকে কন্ট্রোভার্সিতে ঢুকতেই চাই না, বাংলা ছবি আসুক তারপর দেখা যাবে। হ্যাঁ, রূপম তোমার পোস্টারটা নিয়ে কি রিয়াকশন বলো? তুমি তো চুপ করে বসে না, আছো। পোস্টারটা আমার ভালোই লেগেছে। এই বিষয়টা আলাদা একটা বিষয় যেটা অরিত্র বলছে, কারণ আমি তো এখনো জানি না ছবির মধ্যে এরকম কোনো সিন আছে কিনা। পোস্টারটা ভালো লেগেছে, আমার পোস্টারটা ভালোই লেগেছে। আর এইটাও ঠিক কথা যে দীপিকা পাডুকোন থাকলে পোস্টের মধ্যে আলাদা করে কিছু থাকতো বলে আমারও মনে হয়নি। এটা সত্যি কথা, এটা একদম সত্যি কথা, এবং এটা যে ভাবিনি এটা নয়, এটা মিমসে দেখার আগেই কিন্তু ভেবেছি। তবে আমার পোস্টারটা ভালো লেগেছে, জেনুইনলি পোস্টারটা ভালো লেগেছে, এবং এটাও মনে হয়েছে একইভাবে যে অ্যানিমাল কবির সিং এর একটা মারাত্মক ককটেল, একটা মিক্সচার, এটাও মনে হয়েছে। আর প্রভাসের আর যেরকম ভাবে পোস্টারের ডিজাইন ক্ষত ক্ষত রয়েছে, সেখানে সিগারেট ধরিয়ে দিচ্ছে হাতের মধ্যে যেরকম উইস্কি, এবং আমি বহু আগে বলেছিলাম না, সঞ্জু বাবার ওটা বোধহয় বাংলাই করবে, যে এক হাতে অক্সিজেন নিচ্ছে, হুইল চেয়ারে করেই হয়তো আসছে, এক হাতে সিগারেট খাচ্ছে, তারপরে অক্সিজেন নিতে নিতে ওরা গুলি করে সবাইকে মেরে দিল, এরকম কিছু করতেই পারে কখনো। হুম। পোস্টারটা ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু বাদ না, বাকি আমার কাছে আমার জিনিসপত্রের জন্য কথা কি বলতো, আমার কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি করবার মানে একটা হয় হচ্ছে যে তোমার রেগে যাওয়ার কারণ রয়েছে, আর একটা হয় হচ্ছে যে তোমার রেগে যাওয়ার কারণ নেই, তা সত্ত্বেও তুমি রেগে যাচ্ছ। এবার হ্যাঁ, বাংলার হিস্ট্রি এমনই যে সেটার জন্য পোস্টারটা দেখে মানুষ দুয়ে দুয়ে চার করে নিয়ে রেগে যাচ্ছে, কিন্তু আমি সেটা করতে আমি অ্যাকচুয়ালি নারাজ, মানে আমি একটা স্ট্যান্ড অ্যালোন পোস্টার দেখতে চাই। স্ট্যান্ড অ্যালোন এই পোস্টারটার মধ্যে আমি কোনো প্রবলেম দেখছি না। এবার যদি অরিত্রদা যে সিনটার কথা বলছে সেই সিনটা যদি রাখা হয়,
ডেফিনেটলি আমরা অ্যানিমেলের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সন্দীপ রেড্ডি বাংলা একটু খচিয়ে দেওয়ার জন্য তো মানে এটা একটা মানে খেলা শুরু হয়ে গেছে, এবং এই খেলাটাতে ও বেনিফিশিয়ালি হচ্ছে আফটার অল। তুমি যদি দেখো মানে ওর ছবি টকিং পয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ এগুলো তো তুমি রেজ যে বলছো বেটিং, এগুলোকে তো এই রেজ যে বেটিং বলে। আমি বলছি রিপিট করলে যে প্রবলেম হবে আমরা মনে করছি যে হুম। বাংলা ছবি একসময় চলবে না, মানুষ ছ্যাঁচা করবে, কিন্তু সেটা কি করে হবে যদি কন্ট্রোভার্সি হবে, যদি হতে না না হতে হবে। থাকে। না না আরে আমি লোকে বলছি একটা হতে দিন পর আমি তো টায়ার্ড হয়ে যাবে। না 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 হবে। দেখো হবে, আমি সেটা বারবার বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা দেরি আছে। কেন দেরি আছে বলতো? কারণ এই যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সিন যদি তুমি রাখো সেটাকে নিয়ে চর্চা হবে, ছবি দেখতে পাবলিক এমনি ঢুকবে। এখন আর ভালো সিনেমা হয়েছে বলে দেখতে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম নেই। এখন হচ্ছে যে টকিং পয়েন্ট হয়ে গেছে, এই জন্য দেখতে যাচ্ছি, দেখে তো আসি কি দেখিয়েছে বাবা, নাহলে আমি বুঝতে পারছি না কেন মিম হচ্ছে। আমাকে রেলিভেন্ট থাকতে হবে। এখন কিন্তু ওই যুগ নেই যে ভালো সিনেমা 12th ফেল যে ওয়ারাকম স্ট্রং হয়েছে তাই জন্য আমি যাচ্ছি, ওইটা কিন্তু ব্যাপারটা নয়। তো সেই জায়গা থেকে বাংলার কিন্তু এই যে ডাই ডাউন করবে বাংলা আর নিজেকে রিপিট করলে, এটা হতে একটু দেরি আছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে এইটাই যে কেন রিপিট করার মানে প্রয়োজন পড়ছে। আর যারা যারা নিজেদেরকে রিপিট করে না তাদের তুমি দেখো অ্যাকচুয়ালি তারা কিন্তু বেশি দিন চলে না, না, বেশি দিন লোকেশ চলে না। কানাকড়া কেস খেলো না, লোকেশ কানাকড়া যে বছর কেস খেলো না 2025-এর লাস্ট ইয়ার কুলিতে, সব রকম তো ট্রিক খেলতে গেল, সব রকম স্টার ফার নিয়ে অ্যাকশন ট্যাকশন করে সেম একটা জেলারের কপি বানাতে গেল, কি হলো আলটিমেটলি? এখন তো দেখতে পাচ্ছ তো লাইন আপ করতে পারছে না, ঘুরেই যাচ্ছে, ক্যাদি 2 হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। ওর যে কি পরের ছবিটা, ও খালি ঘুরেই যাচ্ছে বিভিন্ন স্টারদের পিছনে, তেলেগু স্টারদের পিছনে যাচ্ছে এখন। তো আর কি লোকেশের বলতো মতো। ব্যাপার হচ্ছে যে নারী চরিত্রদের কম স্পেস পাওয়া ছবির মধ্যে, এটা নিয়ে আমার ব্যক্তিগত স্তরে কোনো সমস্যাই নেই। আমি একদম একদম আমি সিরিয়াসলি বলছি, কোনো না না, সমস্যা নেই আমার আমার। কথা আমরা একটু আগে কিন্তু সেভিং প্রাইভেট যেটুকু রায়ানের রেখেছো কথা বলছিলাম। যেটুকু রেখেছো যেটুকু রেখেছো সেখানে কিন্তু সেইখানেও কিন্তু তোমার সেই চরিত্রটাকে প্রেজেন্টেশনে সেখানে যদি একটা শালীনতা থাকে তাহলে কোনো অসুবিধার কিছু নেই। আমার কথা হচ্ছে না না, এইটা। আমার বক্তব্য হচ্ছে অল মেন ফিল্ম হতে পারে, এক্সপেন্ডেবলস কি অল মেল ফিল্ম নয়? বাস সেভিং প্রাইভেট রায়ানে কোথায় ফিমেল ক্যারেক্টার? কিন্তু আমার কথা হচ্ছে ওখানে কিন্তু কোনো উদ্দেশ্য নেই যে আমি রেজ বেটিং করব। সন্দীপ হুম রেড্ডি বাঙ্গা হুম বেসিক্যালি রেজ বেটিং করে। মানে হুম। ফোর মোর শর্টস বলে একটা সিরিজ আছে, দেখেছো তোমরা কখনো? ওই ফোর মোর না আমি শর্টসে আমি ওরা কি করে দেখিনি, আমি হ্যাঁ জানি টক্সিক না। টক্সিক ফেমিনিটিকে প্রমোট করে ওই সিরিজটা, পুরো ভুলভাল। ঠিক আছে, মানে পুরো ভুলভাল যা তা, মানে কোনো মোরাল হুম কম্পাস ফম্পাস কিছু নেই ক্যারেক্টারদের। তো ওই হুম। সিরিজটা রেজ বেটিং করে হচ্ছে ফিমেল পার্সপেক্টিভ দিয়ে, সন্দীপ রেড্ডি বাঙ্গা মেল পার্সপেক্টিভ দিয়ে রেজ বেটিং করে সিনেমার থ্রু দিয়ে। আর নাহলে কিচ্ছু নেই, কোনো ডিফারেন্স ওদের মধ্যে, সেম। না এটা এটা দেখো, এটা শুধুমাত্র সন্দীপ রেড্ডি বাঙ্গা বলে নয়, এটা এই যুগের একটা নিয়ম হয়ে গেছে। এখন আমি বললে খুবই ঝামেলা হয়ে যাবে, কিন্তু বিষয় হচ্ছে যে আদিত্য ধর, ঠিক আছে, তুমি দেখবে যে আদিত্য ধরো তার ছবির মধ্যে এরকম বেশ কিছু জিনিস রেখেছে। সে স্মার্ট ফিল্ম মেকার এবং সে আরো বেশি বুদ্ধিমান, কিন্তু রেখেছে এমন ভাবে যেখানে লেফটিস্টরা খচে যাবে এবং সেটা থেকে একটা কন্ট্রোভার্সি হবে। এটা একদম সত্যি পরিষ্কার বুঝতে পারা যায় এটার মধ্যে, কিন্তু ছবিটা ভীষণ ভালো ছবি এবং ছবিটাকে আমি প্রশংসা করেছি। এবং এই জিনিসটা আরো অন্যান্য ফিল্ম মেকাররাও আগামী দিনেও করবে। আমাদের বাংলাতে অলরেডি শুরু হয়ে গেছে। এমন হ্যাঁ, টপিক নেবো, এমন কিছু একটা করব যেটাকে নিয়ে একটা লড়াই হবে, দাঙ্গা হবে, ঠিক আছে, এবং সেইটা কিন্তু এখন নতুন ইউএসপি এটাই বাজারে। মানে এখন কিন্তু ইউএসপি আর এটা নেই যে একটা ভালো গল্প তুলবো, একটা সুন্দর করে ছবি বানাবো, এখন আর নয়। এখন তোমাকে ভাবতে হবে যে কি নিয়ে তারা কথা বলবে পাবলিক, এমন কিছু একটা তুলি। শ্রীরাম রাঘবানের মতন সম্ভব নয় যে একটা, চলো আমার তো এখন সত্যি আমি এই পডকাস্ট করতে করতে আমার মাথায় বারবার ওটা ঘুরছে যে যদি এটা রিয়েল ঘটনা হয়ে থাকে তাহলে ভাই কি লোক ছিল অরুণ ক্ষেত্রে বলে বাবা। কিন্তু ওই ধরনের ছবি যে কেউ বানাবে যে ওই গল্পটাও হতে পারে, এটা তো মানে এখন শ্রীরাম রাঘবানের পক্ষে হাতে গোনা কিছু ফিল্ম মেকার রয়েছে। দেখবে ছবিটার মধ্যে কোনো গিমিক নেই ইটকিজে, কিন্তু এখন তো পুরো গিমিকের উপরই দাঁড়িয়ে সবকিছু। তো এটা শুধুমাত্র সন্দীপ রেড্ডি বাঙ্গা আমি বলবো না। ও ও হচ্ছে এখানে এটা করে খুব সফল হয়ে গেছে, যে কারণে আমরা শুধুমাত্র ওকে নিয়ে কথা বলি, কিন্তু করছে অনেকই, ঠিক আছে। লোকেশ রাঘওয়ান না একটা বাংলায় তুমি স্টেটমেন্ট যেটা দিয়েছে। বলছো আমি নাম নেবো না, বাট বাংলায় যেটা হচ্ছে না ওটা দেখবে জঘন্য হবে। তার কারণ হচ্ছে ওটাকে ডিল করবার জন্য যে ডেলিকেসিটা লাগে, এই যে তুমি আদিত্য ধারের কথা বললে, আদিত্য যেরকম খুব সূক্ষ্মভাবে ঢুকিয়েছে। বা বিবেক অগ্নিহোত্রী কি করে, যে যাদেরকে ধরো অ্যান্টাগনিস্ট দেখাতে চায় তাদেরকে প্রচন্ড ইন্টেলিজেন্ট ক্যারেক্টার হিসেবে ট্রিট করে, যে তারা যে হুম যুক্তিটা হুম অলমোস্ট মনে হবে ঠিকই বলছে। তো হুম। সেই যে ইন্টেলিজেন্সিয়াটা লাগে ছবির মধ্যে, সেই সেই ব্যাপারটা আনতে পারবে না, সেই ব্যাপারটা সেই মোটা দাগেরই থেকে যাবে। তো যে কন্ট্রোভার্সিটা তুমি বলছো ওটা আলটিমেটলি করে আর কি, এখানে যে প্রোপাগান্ডা ছবিটা বানাবার চেষ্টা করছে সেটা আলটিমেটলি ভালো হবে না, দেখো, মানে ছবি হিসাবে দেখা ভালো যাক, হবে না। দেখা যাক। শ্রীরাম রাঘওয়ান একটা স্টেটমেন্ট দিয়েছে ধুরন্ধর নিয়ে, ঠিক আছে, যেখানে হ্যাঁ সে হ্যাঁ। বলেছে ধুরন্ধর কিন্তু একটা ওয়েল মেড ফিল্ম। ধুরন্ধর ছবিটা মানে এটা আমার মনে হয় বহু লোকের শেখা মানে বোঝা উচিত
যারা যে কোনো একতরফা বিচার করে, আমি এই কথাটাই বারবার করে বলতে চাই। ও বলেছে ধুরন্ধর কিন্তু একটা ওয়েল মেড ফিল্ম, ছবির যে পরিচালকটা ক্রাফট আছে, ছবিটা টেকনিক্যালি এবং সের মধ্যে বহু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে প্রচুর কথা বলা যায়। হ্যাঁ, আমি এরকম ধরনের ছবি কখনো বানাবো না, কিন্তু এই ছবিটা ভীষণ ভালো একটা বানানো ছবি। আমি মানে না, এটা বহুবার বলেছি। আজকে অ্যাকচুয়ালি এই আমি যে এখানে যারা, তোমাদের একটা অ্যাকচুয়ালি আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করতে চাইবো। সেটা হচ্ছে যে তোমাদের কি মনে হয় যে মানে ছবির যে পলিটিক্সটা রিভিউ করবার সময় সেটা বেশি প্রাধান্য পাওয়া উচিত নাকি ক্রাফটটা, সেটা বেশি মানে ছবির যে একটা একটা ডিরেক্টরের যে ক্রাফট সেটা বেশি প্রাধান্য পাওয়া উচিত? আমার একটা কথা খুব মানে মনে হয়, সেটা হচ্ছে এটার সাথে অনেকে অ্যাগ্রি নাও করতে পারে। সেটা হচ্ছে একটা সিনেমা শুধুমাত্র যদি পলিটিক্স এর উপরই দাঁড়ায় সিনেমা, তাহলে সিনেমাটা কখনো বানানো সম্ভবই হবে না। আর একটা সিনেমা যদি কখনো শুধুমাত্র ক্রাফটের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সিনেমার কখনো সোল থাকবে না। তা দুটোই হচ্ছে ওতপ্রোতভাবে সিনেমার সাথে যুক্ত। কিন্তু একটা ছবি আমি দেখলাম বা না দেখলাম, আমি শুধুমাত্র একটা পয়েন্ট নিলাম। আমি আমি আগের দিনই বলছিলাম যে আমি মানে লোকে কমেন্ট করেছে ওই পডকাস্টটায় যে কেউ অ্যানিমাল দেখে পর্যন্ত নি, অ্যানিমাল না দেখে বলছে, চারটে রিল দেখে বা অন্য চারজনের কথা শুনে ছবিটা এই খারাপ ওই খারাপ। অরিত্র যেটা বলছে, অরিত্র ছবিটা দেখেছে, দেখার পরে ছবিটার যে ভালো দিক ও সেটা নিয়েও আলোচনা করতে পারবে, যেটা খারাপ দিক সেটা নিয়েও আলোচনা করতে পারবে, সেটা নিয়েও ডেলিভারেটলি কথা বলতে পারবে। কিন্তু আমি ছবিটা দেখিনি, আমার ছবিটার মধ্যে কি হয়েছে কোনো আইডিয়াই নেই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ছবিটাকে ব্যাশ করা। আমি 4 more shots তারপরে একটা সিজন দেখেছি, তারপরে আমি আর কখনো দেখিনি। কিন্তু আমি কি এখন বলবো যে এই নতুন যে সিজনটা এসছে সেটার মধ্যে এটা দেখিয়েছে ওটা দেখিয়েছে, এটা খারাপ ওটা খারাপ? আমি তো জানি না কি দেখিয়েছে। আমার আমার কোনো উদ্দেশ্য নেই ভাই যে এই সিরিজটা নিয়ে পিছনে আমি পড়ে যাব। আমার রোজ 10টা করে ভিডিও আসবে, কেন আসবে? আমি জানি না, দেখিনি। আমি যখন একবার দেখেছিলাম তখন ভিডিও করেছিলাম, পোষায়নি, আমার ভালো লাগেনি, আমি দেখিনি। কিন্তু বিষয়টা হচ্ছে মানে তোমার যদি উদ্দেশ্য আগে এটা থাকে যে আমি এই কাজটাকে ব্যাশ করব, বা আমার পলিটিক্যাল ইডিওলজি এর সাথে মেলে না বলে আমি এটা নিয়ে ধোবো, তাহলে তুমি কাজটা উপভোগও তো করছো না, এবং তুমি কখনো কোনো কাজ মিনিমাম উপভোগ করতে পারবে না, কারণ সেটার মধ্যে অনেস্টি কিন্তু থাকবে না। তোমার আগে নিজের বিলিফ থাকবে। শ্রীরাম রাঘবন যেটা বলেছে, এটা হচ্ছে একজন অডিয়েন্স, এটা হচ্ছে একজন মানে রাইটার, একজন শিল্পী বলতে পারে। সে পলিটিক্সটা বিশ্বাসই করে না ধুরন্ধরের, তা সত্ত্বেও বলছে ধুরন্ধর একটা ওয়েল মেড ফিল্ম। এই ছবির থেকে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তার কারণ সে সবার আগে একজন অনেস্ট ব্যক্তি, সবার আগে অনেস্ট শিল্পী, যে কারণে এটা বলতে পারছে। অরিত্রদা? না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, দুটো যেরকম রূপম বললো, রূপম ম্যাক্সিমামই কভার করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, দুটো জড়ি আছে একটা আরেকটার সাথে, তুমি সেপারেট করতে পারবে না। ধরো একটা ছবি, ধরো এই সুদীপ্ত সেন যে ছবি বানায়, ঠিক আছে, যার মধ্যে কোনো ক্রাফট নেই, কিচ্ছু নেই, একটা খালি মেসেজ আছে, একটা প্রোপাগান্ডা আছে। তো সেই ছবি তো তুমি মানে কি আর বলবে, সেটা তো স্টোরি টেলিংটাই ঠিকঠাক হয়নি, ঠিক আছে। এবার যদি ধরো তুমি আজকে একটা ধরো সিনেমা নিয়ে কথা বলছো যেটা ভেরি ওয়েল মেড, ক্রাফট দুর্দান্ত, সেই ক্রাফটটা নিয়ে অবশ্যই প্রশংসা করো। কিন্তু তুমি দেখলে ধরো এই যে পলিটিক্সটা, সেটা এতটাই টক্সিক, মানে সেটা একদম পুরো লোককে আর কি, মানে তাদের মাথায় আর কি একদম পুরো পয়জন পুশ করে দিচ্ছে, তখন তুমি সেটাকে অ্যাড্রেস করবে না? মানে ধুরন্ধর দেখে আমার সেটা মনে হয়নি। আমি কিন্তু ধুরন্ধরের সাপোর্টে কথা বলেছি, আমি কিন্তু ধ্রুব রাঠির এগেনস্টেই কথা বলেছি বারবার, তুমি দেখবে। তার কারণ হচ্ছে আমার কিন্তু ধুরন্ধর দেখে মনে হয়নি যে ওটার মধ্যে হয়তো আদিত্য দত্ত রাইট উইং ফিল্ম মেকার, সেটা তো আমরা উড়ি থেকে জানি, বা ও যে ছবিগুলো প্রডিউস করেছে সেখান থেকেই জানি। কিন্তু আমার ধুরন্ধর দেখে মনে হয়নি যে এটা কারোর মধ্যে একটা দাঙ্গা লাগানোর প্রভাব, মানে মনোভাব তৈরি করে দিতে পারে। তো সেই জন্য আমি সেটা নিয়ে বলিনি, ঠিক আছে। আমি পরবর্তীকালে যদি অ্যাড্রেসও করি ব্যাপারটা, আমি সেটা বলে দেবো যে এই এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। পরবর্তীকালে যে ভিডিও বানিয়েছি সেখানে আমি বলেছি, আমি যেখানে ধ্রুব রাঠিকে নিয়ে বলেছিলাম, ওর যে ভিডিওটা এসেছিল সেটা যে রেসপন্স করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ধুরন্ধর কিন্তু কিছু জিনিসকে সিলেক্টিভলি দেখিয়েছে। আমি সেটাও কিন্তু সেখানে তথ্য দিয়ে মেনশন করে দিয়েছি, আমি কিন্তু ফ্যাক্টস দেখিয়ে বলে দিয়েছি সেটা। কিন্তু আমি কিন্তু বলেছি যে আমার ছবিটা দেখবার সময়, আমি দুবার যেহেতু হলে দেখেছি, আমার কিন্তু একবারও মনে হয়নি যে এই ছবিটা আমাকে মানে ওইভাবে ট্রিগার করছে বা কিছু করছে, ঠিক আছে। তো আমার মনে হয়নি ওর পলিটিক্সটা ক্ষতিকারক। এইটুকু আমার মনে হয় যে একটা সিনেমা, এইটুকু একটা মানুষের লিবার্টি আর আর থাকে একটা ডিরেক্টরের। না, আর সিনেমা হিসেবেও তুমি যদি দেখো, এবার এবার তুমি বলবে, এবার তুমি ধুরন্ধর তাহলে কিন্তু বলবে, অ্যাকচুয়ালি না না বলছি ধুরন্ধর তুমি কিন্তু আমার ফার বেটার ছবি তুমি অ্যানিমেলের না থেকে। টেকনিক্যালি ধুরন্ধর অনেক বেটার ছবি। হ্যাঁ, না না আমি এবার ধরো তোমার কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা এটাও হতে পারে যে তাহলে তুমি আদিত্য ধারের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে না যে পলিটিক্সটা ডেট্রিমেন্টাল, কিন্তু বাঙ্গার যে পলিটিক্সটা সেটা তোমার ডেট্রিমেন্টাল কেন মনে হচ্ছে? বাঙ্গার পলিটিক্স বলতে, পলিটিক্স মানে তো সবসময় খালি রাজনীতি নয়, মানে পার্সোনাল পলিটিক্স এর কথা বলছি। তোমার কেন ডেট্রিমেন্টাল মনে হচ্ছে? কারণ বাঙ্গার ক্ষেত্রে আমি অ্যানিমাল বা কবির সিং এর সময় দেখেছি ওর ইম্প্যাক্টটা ছেলে মেয়েদের ওপর কি পড়ে, ঠিক আছে।
যে লোকে এই যে একটা নিজেকে মনে করা যে মানে এটা আমার অথরিটি, যে আমি একটা মেয়ের ওপর পুরো কবজা নিয়ে নেবো, এটা এটা বেশি গ্রাউন্ড লেভেলে, মাস লেভেলে হচ্ছে। মানে ধরো আজকে তোমাকে ধরো আমি ধুরন্ধর দেখালাম, তোমার ধরো পাকিস্তানের উপর রাগ হলো, কথার কথা বলছি, তুমি তো এক্ষুনি বন্দুক নিয়ে তো চলে যাবে না হামজা আলী মাজারি হতে বা জাসকিরাত সিং রাঙ্গি হতে, পসিবল নয় তোমার জন্য। কিন্তু তুমি কিন্তু রণবিজয় বলবীরের মতো কিন্তু করতে পারো, ওটা কিন্তু তোমার হাতের কাছে, বা কবির সিং এর মতো করতে পারো, ওটা কিন্তু তুমি বিহেভ করবার চেষ্টা করতে পারো, ওটা তবু তোমার কিন্তু ক্লোজ প্রক্সিমিটির মধ্যে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, এবং অনেকে করেওছে, আমার চোখের সামনেও আমি দেখেছি এই জিনিস করতে। ঠিক আছে, তো সেইটা বেশি ক্ষতিকারক, বাঙ্গার যেটা করে সেটা বেশি ক্ষতিকারক। ধুরন্ধরটা ক্ষতিকারক নয়, কিন্তু বাঙ্গারটা যথেষ্ট লেভেলে ক্ষতিকারক। এবং বাঙ্গারটাতে তুমি দেখবে, বাঙ্গার ছবি দেখার পরবর্তীতে ওর যে ফ্যান বেসটা তৈরি হয়েছে তাদের খালি কমেন্ট দেখবে, তার কমেন্টে কথাবার্তা দেখবে। ঠিক আছে, অ্যানিমেলে কি দেখাচ্ছে, যে তুমি একটা কেপ্ট রাখতে পারো তোমার সাথে, তোমার বউও থাকবে, তোমার একটা কেপ্টও থাকবে, এটাই তো দেখাচ্ছে তো। রণবিজয় সিং বলবীর যেহেতু পয়সাওয়ালা লোক, এই মেন্টালিটিটা কোথা থেকে আসে? কারণ সন্দীপ রেড্ডি, রেড্ডিরা কি, রেড্ডিরা হচ্ছে ওখানকার জমিদার, রায়লসীমার একটা জায়গা আছে ওখানে, সেই রায়লসীমাতে ফিউডাল, তুমি তেলেগু সিনেমা দেখো, দেখবে ওখানে দেখায় যে রেড্ডিরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করছে। বাঙ্গার বাবার ওখানে প্রপার্টি আছে যেটা বিক্রি করে ওরা অর্জুন রেড্ডি বানিয়েছিল। হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ ফিউডাল মাইন্ডসেট, যে একটা রক্ষিতাও থাকবে, একটা বউও থাকবে, ও সেটাই সিনেমাতে দেখাচ্ছে। এবং লোকে অ্যাকচুয়ালি তো এটা পারে না করতে, লোকে মজা পাচ্ছে যে আচ্ছা আমার যদি একটা রক্ষিতাও থাকতো, তাকেও যেতাম করতাম, আবার বউও থাকবে বাড়িতে, আর তাকে জাস্টিফাইও করবো যে হ্যাঁ বেশ করেছি রেখেছি, যেটা আগেকার দিনে জমিদাররা করতো। তো সেই জিনিসটাই করছে ও, সেটাকে জাস্টিফাই করছে, কারণ হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট। এই তো পরিষ্কার, এটা এটা কি এত কোনো রকেট সায়েন্স নয় তো। ভাঙ্গারটা বেশি প্রবলেমেটিক। জানি না, আমি দেখো সন্দীপ রেড্ডি বাঙ্গা আমি মানে আহ, ব্যক্তিগতভাবে কিরকম সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতেও চাই না, আমি জানিও না ভদ্রলোককে। তবে ডেফিনেটলি ওর জিনিসপত্র দেখানোর যে ভঙ্গিমা, সেটা অনেক ক্ষেত্রে মানে টিপিক্যাল না হওয়ার চক্করে ও এমন অনেক কিছু করে ফেলে যেগুলো প্রবলেমেটিক হয়ে না না, যায় কিছু ক্ষেত্রে, একটা এটা লোককে ঠিক। তুমি তো তার আর্ট দিয়েই বুঝতে পারবে যে মানুষটা কিরকম। তোমাকে তো পার্সোনালি বাড়িতে গিয়ে, আমি তো আর বাঙ্গার সাথে গিয়ে কফি খেতে হবে না তার জন্য। মানে তুমি তার মানে যদি এরকম হয় যে বাঙ্গা অ্যাকচুয়ালি খুব প্রচন্ড প্রো ফেমিনিস্টিক একটা মানুষ, আর সিনেমাতে এই পোর্ট্রেলটা করে, তাহলে তো বুঝতে হবে যে ও আরো বেশি ডেঞ্জারাস। না না না, আমার তাহলে দেখো আমার মনে হয় না যে সব ক্ষেত্রে আর্ট দিয়ে বোঝার যে বিষয়টা মানে সেটা করা উচিত, তার কারণ নানান ক্ষেত্রে নানান রকম ছবি, নানান রকম চরিত্র থাকে। এবং মানে না না তার, ডেফিনেটলি হ্যাঁ, মানে একটা না একটা না ছবি, সেটা যদি, একটা ছবির সেটা মধ্যে যদি প্রত্যেকটা ডিরেক্টরের ছবি যে আলাদা পেনটা হতো, সেটা উঠে আসে। হ্যাঁ। প্রত্যেকটা ছবি যদি আলাদা হতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ তুমি হুম ওই বিচারটা হুম করতে পারছো না। কিন্তু ওর প্রত্যেকটা ছবি তো এক। ও যে হুম ও যে অর্জুন রেড্ডি, কবির সিং, এইটা আর এই স্পিরিট যেটা বানাচ্ছে, তার পোস্টার দেখে তো বোঝা গেছে যে সোল গুলো তো একই। ওই হুম ক্যারেক্টারটার হুম প্রফেশনটা চেঞ্জ করছে, যে একবার দেখাচ্ছে প্লেন চালায়, একবার দেখাচ্ছে হুম সার্জারি করে, একবার দেখাচ্ছে পুলিশ, কিন্তু তাদের ট্রেডস তো একই। তো এখান থেকেও তুমি হুম। যদি এক্সট্রাপোলেট না করতে পারো, আর মানে এটা হচ্ছে কি আমি নিজেকে বোকা বানাচ্ছি যে না ভাই আমি ওর ভুলটা দেখতে চাইছি না। না একটা না না, হলো আমি কি যে ধরো, ডিরেক্টরের ধরো আমি স্টিভেন স্পিলবার্গ ডিরেক্টরের বলছো ব্যক্তিগত, তোমার পোস্টারটা না কেমন আমি লেগেছে? ডিরেক্টরের ব্যক্তিগত জীবন নিয়ে আমি একেবারেই যে না ব্যক্তি, এই তার সিনেমা এরকম তো বলে ব্যক্তিগত জীবনও অন্তত সেরকম, এটা আমি মানতে একেবারে মানে নারাজ সত্যি বলতে। না না, হতে যদি পারে তুমি সে দেখছো এরকম তার নাও হতে প্রত্যেকটা পারে, ঠিক সিনেমা, আছে। তার যদি কারণ প্রত্যেকটা সিনেমা, সন্দীপ রেড্ডি বাংলার পার্সোনাল লাইফ সম্পর্কে এমন কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে যেটা এটা প্রমাণ করে দেয় যে সন্দীপ রেড্ডি বাংলা নিজেও ব্যক্তিগত জীবনে মানে এই ধরনের কাজকর্ম করে আর কি। না এক সেকেন্ড এক ঠিক সেকেন্ড, আছে। তুমি আমাকে বলো শ্রীরাম রাঘবান যে সিনেমা প্রচন্ড ফ্যান, সেটা আজকে একটা ওয়ার ফিল্ম বানিয়েছে, তাতেও সেটা রেখেছে যে দেবানন্দের ছবি দেখছে, পুরোনো গান, সেই ভিনটেজ ফিলটা কিন্তু ও এজেন্ট বিনোদের মতো একটা স্পাই ফিল্ম যখন বানাচ্ছে তাতেও আছে। তুমি যখন ও একটা আন্ধাধুনের মতো ছবি বানাচ্ছে তাতেও আছে, একটা জনি গদ্দারের মতো ছবির মধ্যেও আছে, আজকে একটা 21 একটা ওয়ার ফিল্মের মধ্যেও সেটা আছে। কিন্তু ওটা হচ্ছে ওর পার্সোনালিটি রিফ্লেকশন। তুমি ইন্টারভিউ দেখবে, তুমি সিনেমা দেখবে, তুমি বুঝতে পারবে যে এই মানুষটা এরকম। অনুরাগ কাশ্যপের ক্ষেত্রেও বোঝা যায়, রাম গোপাল বর্মার ক্ষেত্রেও বোঝা যায়, ভাঙ্গার ক্ষেত্রেও ভিজিবল ফ্রম অল দিস ফিল্ম হি হ্যাজ মেড। এরপর তুমি যদি ওটা কেঁপে যাও যে না ভাই আমি বুঝতে পারছি না, যে না এই ব্যক্তিটা মানুষ হয়তো রামচন্দ্র, প্রভু শ্রী রাম একদম ওর রিয়েল লাইফে, বাট সিনেমাটাও অ্যানিমালের মতো বানায়, এবং স্পিরিটের পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে না যে ওই লোকটা ওরকম নয়, তাহলে ওটা হচ্ছে কি তুমি নিজেকে বোকা বানাচ্ছ, এটা আর কিচ্ছু না। না না না, এটা তাহলে এটা কোনোদিনও অন্তত সিনেমা এটা এটা রিফ্লেক্ট করছে না একটা লোককে, না এটা না না, হয় এটা কোনো। কমপ্লিটলি, এটা কমপ্লিটলি তোমার পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি আর্ট ডেফিনেটলি একটা সিনেমা দেখবো, কিন্তু সেই সিনেমা দিয়ে লোকটাকে আমি সম্পূর্ণরূপে মানে যে লোকটাই এরকম এটা আমি ধরে নিতে রাজি না নই। না, কেন লোকটা রাজি পুরো নই? এরকম তো বলছি না, কিন্তু একটা পোর্শন ওরকম, ওটাতে বিলিভ করে ওই ঠিক আছে। মাইন্ডসেটটাতে, নাহলে বারবার সেই সিনেমার মধ্যে ওটা দেখায় কেন? না না, হতে নাহলে পারে তুমি যে একটা, দেখো, হতে পারে, দেখো আমি এটা কখনোই বলবো না যে বাংলা এগুলোতে বিলিভ করে না।
বাংলা ডেফিনেটলি এগুলোতে বিলিভ করে, কিন্তু এগুলো কি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করে? দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, ঠিক আছে? মানে সন্দীপ রেড্ডি বাঙ্গাকে নিজেকে যদি জিজ্ঞাসা করো, সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজেও 14 বার এটাই বলে যে আমি আমি মানে এটাতে আমি কোনো প্রবলেম দেখি না, আমার ছবির প্রোটাগনিস্টের মধ্যে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ধরনের কথাবার্তাও বলে। তার মানে কি ওইগুলোতে বিলিভ করে, এটা পরিষ্কার। ওর ওর ব্যাপারটা হচ্ছে যে একটা সাধারণ ফিল্ম মেকার যদি দেখাতে হয় যে বাবার প্রতি ভালোবাসা, তাহলে একটা ওয়েতে দেখাবে। ও দেখাবে হচ্ছে যে ও রশ্মিকা মন্দানাকে বলেছে আমি তোকে কোনোদিন চিট করবো না, কিন্তু বাবার প্রতি আমার এত ভালোবাসা যে আমি সেকেন্ড হাফে চিট করে ফেলছি। মানে ভালোবাসাটা এই লেভেলে চলে গেছে আর কি, যে আমার শুতেও অসুবিধা নেই। ওর ওর সাইকিটাই কমপ্লিটলি মানে মানে অদ্ভুত, মানে তুমি এটাকে কিভাবে এক্সপ্লেন করবে, ঠিক আছে? কিন্তু এইটা ধরে নেবো যে সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের বাবার সঙ্গে এরকম হলে সন্দীপ রেড্ডি বাঙ্গা কি প্লে করবে, মানে এইটা আমার মনে হয় না যে একটা ছবি দেখে ফিল্ম মেকারকে এতটা বেশি মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা উচিত বলে। এটা মানে আমার মনে হয়, এটা আমার মনে হয় যে একটু আলাদা রাখা উচিত। সেক্ষেত্রে ফিল্ম মেকাররা এক্সপ্রেস করতে পারবে যদি তাদের মধ্যেও কোনো ধরনের, সেটা ডার্ক চিন্তা ভাবনা হতে পারে, ভালো চিন্তা ভাবনা হতে পারে। নতুন যদি কি আমাকে করছে সেটা বুঝিয়ে দাও। এক্সপ্রেস প্রত্যেকবার করার নতুন সময় যদি ধরো, আমার মনে হয় যে এই ছবিটার এই চরিত্রটা দেখে আমাকে লোকে ধরে নেবে যে এটা আমি ব্যক্তিগত জীবনে, তাহলে অনেস্ট ফিলিং গুলো বেরিয়ে আসা বন্ধ হয়ে যাবে ফিল্ম না না মেকারদের। আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো। ধরো তোমাকে আমি বললাম সাগরদীপ এই নাও তুমি ফ্রিলি এক্সপ্রেস করো, ঠিক আছে? তুমি একটা কিছু এক্সপ্রেস করলে, আমি বললাম যে এটার সাথে আমি ডিসএগ্রি করছি, চলো একবার হলো। দ্বিতীয়বার বললাম সাগরনীল এটা সফল হয়েছে, দ্বিতীয়বার এক্সপ্রেস করো। তুমি সেম হুম। জিনিসটাই আবার এক্সপ্রেস করলে। আমি বললাম মানে এই সেকেন্ড বারও এটাই করলো, আচ্ছা চলো থার্ড বার দিন। তো থার্ড বারও তুমি সেম জিনিসই এক্সপ্রেস করছো, ঠিক আছে? তুমি তো না ফ্রিডম তো দেখো, এটা পেয়েছো, এটা একটা একদম ব্যাপার আছে, express এটা করতে। একটা ব্যাপার আছে। শোনো, প্রথম কথা হচ্ছে স্পিরিট আমরা পোস্টার দেখে সন্দীপ রেড্ডি বাংলার হিস্ট্রি দেখে এটা অলরেডি ধরে নিয়েছি যে আচ্ছা ঠিক আছে চলো এই ছবিটা এরকমই হবে। আপডেটটা যেটা পেয়েছি, আপডেটটারও কিন্তু গ্যারান্টি নেই। সন্দীপ রেড্ডি বাংলা নিজের জীবনে 2টো ছবি বানিয়েছে এবং সেটার মধ্যে সিমিলারিটিস রয়েছে। এরকম নয় যে বাংলা 5টা ছবি বানিয়ে দিয়েছে এবং 5টা ছবির মধ্যে সিমিলারিটিস রয়েছে তখন গিয়ে আমরা আলোচনা করছি। একটা ফিল্ম মেকারের আজকে কেরিয়ারে ডেট 2টো ছবির দিয়ে মধ্যে, 2 একটা ফিল্ম জানুয়ারি মেকারের ছবিতে 2026 ডেট দিয়ে, এটার মধ্যে কোনো অসুবিধা আমি আমি বলছি দেখি না। 2026 2 জানুয়ারি ডেট দিয়ে লিখে রাখো, ঠিক আছে? স্পিরিট যখন বেরোবে তখন আমরা আলোচনা করে নেবো সেম না ডিফারেন্ট, তুমি একদম, নিজেই যদি বলে আমার দেবে। আমার এটাই বক্তব্য, আমার এটাই বক্তব্য যে সিনেমাটা বেরোক, সিনেমাটার মধ্যে যদি আমরা দেখি যে এই ধরনের দৃশ্য আছে, তখন এই সমালোচনাগুলো জাস্টিফাইড। একটা পোস্টার জাস্ট একটা ইমেজ দেখেছি এবং সেই ইমেজ থেকে শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি করা, তার মানে সন্দীপ রেড্ডি বাঙ্গা যেরকম ভাবে প্রবলেমেটিক, সন্দীপ রেড্ডি বাঙ্গাকে যারা ক্রিটিসাইজ করছে তারা সেমলি প্রবলেমেটিক। একটা ছবি দেখে এত হই হল্লা করবার কোনো কারণই নেই। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার আছেটা কি? আমি একটা ছবি দেখলাম, ছবিটা আমার কিরকম লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, আমি আলোচনা করলাম, বেরিয়ে গেলাম। পৃথিবীতে কোন স্ত্রী, যেরকম ভাবে তুমি বলছো যে এরকম প্রচুর ঘটনা আছে ধর্মেন্দ্রের মতন 21-এ, সেরকম ভাবে এরকম পৃথিবীতে প্রচুর ওয়াইফ আছে যারা সিগারেট জ্বালিয়ে দেয় তাদের হাজবেন্ড। তার মানে তাদের হাজবেন্ড তাদেরকে ডমিনেট করে সবকিছুতে, সব ক্ষেত্রে। ব্যাপারটা একেবারেই এরকম নয়, এটা কোনো পয়েন্টই নেই। এটার পয়েন্টটা কেন? তার কারণ হচ্ছে আমি সন্দীপ রেড্ডি বাংলার হিস্ট্রি জানি, আমি তার জন্য ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে হবে হয়তো ছবিটা ওরকম, তো ছবিটা ওরকম হোক, তারপরে আলোচনা করা যাবে। এখন থেকে কন্ট্রোভার্সি করে এটা সন্দীপ রেড্ডি বাংলার সিনেমাকে বুস্টও দিচ্ছে এবং এরা নিজেদের নিজেরাই খুঁজছে। কারণ আমি ক্রিটিসাইজ করছি একটা এমন লোককে যে চায় হচ্ছে ক্রিটিসিজম, এবং তার পরবর্তী তার বক্স অফিস হবে, এবং তার পরবর্তী আমি বলবো কেন বক্স অফিস হচ্ছে, এত প্রায়োরিটি দেওয়ার আছে নাকি? প্রায়োরিটি দিও না, না না গল্প মিটে গেল। বক্স অফিস তো হচ্ছে, ওই যে বক্স অফিস কেন হচ্ছে এটা তো তোমাকে তো আমি বোঝালামই, যে গুটকা তো সবাই খেতে বারণই করে, না গুটকা না, যে শুধু খায় গুটখার সে জন্য, মরেছে। শুধু গুটখার জন্য না হচ্ছে না। না আজকে ধুরন্ধরের এই যে সাকসেসটা, সেই সাকসেসটা কিন্তু শুধুমাত্র রাইট উইং যারা ফলো করে, যারা রাইট উইং এর আইডিওলজি তাদের জন্য নয়, এটা লেফট উইং এর আইডিওলজি লোকজনের জন্য, ধ্রুবরাঠির মতন লোকজনদের জন্য, ঋত্বিক রোশনের মতন লোকজনদের জন্য, যারা ক্রিটিসিজম করতে করতে ছবিটাকে আরো লাইমলাইট দিয়ে দিচ্ছে। তোমার পছন্দ না, তুমি আমার তো মনে হয় যে ম্যাচিও সিদ্ধান্ত হচ্ছে যে অ্যাভয়েড মারো, ইগনোর মারো, ঠিক আছে? আমাদের রিভিউয়ার হিসেবে আমরা সেটা সব ক্ষেত্রে করতে পারি না। কিন্তু এই যে 4 মোর শর্টস বেরিয়েছে কয়েকদিন আগে, করলেই প্রচুর ভিউজ পেতাম, আমিও করিনি, রূপম দা যেরকম করেনি আমিও করিনি। আমি জানি আমিও করি, ওটার কি থিম আছে, আমিও আমার করিনি। পোষায়নি, আমি দেখবোই না, ঘন্টা ফারাক পড়তা হয়, ঠিক না আছে? না এবার ওটাই তো আমি সন্দীপ রেড্ডি বলছি। বাংলা, এবার সন্দীপ রেড্ডি বাংলার ক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না, ঠিক আছে? একটা মনিটারি কারণ আছে সেটার পেছনে, এবং সন্দীপ রেড্ডি বাংলার একটা ছবি তুমি না দেখা মানে তোমার দর্শক তোমাকে এসে কোয়েশ্চেন করবে যে তুমি কেন এই সিনেমাটা দেখলে না, কেন এটা নিয়ে কথা বললে না। তাহলে আমি মনে করি না সন্দীপ রেড্ডি বাংলা সিনেমা এমন সিনেমা যেটা না দেখলে আমি বিশাল বড় কিছু মিস করে ফেললাম। অ্যানিম্যাল হলে বসে যতক্ষণ মজা দেয় মজা দেয়, আমি বাড়িতে সারাদিন অ্যানিম্যাল চালিয়ে বসে থাকবো, এরকম ছবি অ্যানিম্যাল নয়। এবার যারা সেটা না মনে নয় করছে, তো। আমি আগে কিছুক্ষণ আগে একটা কথা বললাম হয়তো, দা অনেকে কি বলতো, তুমি যে দর্শকটার কথা বলছো, এরা মনে করে যে কাল্ট ফিল্ম মেকার সন্দীপ রেড্ডি বাংলা, এটা যারা মনে করে তারা ভুল মনে করে। আর আরজিবির সঙ্গে তো তুলনা চলেই না। একটা ভালো ডিরেক্টর সেই, আমি যে কারণে কোয়েন্টিন ট্যারান্টিনো একজন বিশাল মাপের ডিরেক্টর, কিন্তু যে মাল্টিপল সাবজেক্ট নিয়ে ডিল করে, সেখানে বোঝা যায় যে এই ডিরেক্টরটা কতটা ক্রাফট আছে, যেটা মার্টিন স্করসেসে করে, ঠিক আছে, যেটা আরজিবি করেছে, স্টিভেন স্পিলবার্গ। স্পিলবার্গ
স্পিলবার্গ, ঠিক আছে? তো আমি কিন্তু ব্যক্তিগত স্তরে এই ধরনের ফিল্ম, আমি কোয়েন্টিন ট্যারান্টিনোর মতন ফিল্ম মেকারদের যারা একই জিনিস নিয়ে খেলে তাদেরকেও রেসপেক্ট করি, কিন্তু আমি অন্য ধরনের ডিরেক্টরদের আমি বেশি রেসপেক্ট করি। যে কাজটা এক্ষুনি আমাদের বাংলার নোলান, ঠিক আছে, সৃজিত দা করবার চেষ্টা করে কিন্তু করতে পারে না, সেটা আলাদা বিষয়। এই মুহূর্তে তার ছবি ভালো হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করে যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে করবো, একটাই জিনিস 14 বার হেজি যাচ্ছি, প্রত্যেকটা ছবিতেই প্রবীর খিস্তি মারছে, এইটা সৃজিতদার উদ্দেশ্য থাকে না। এবার সেটা ভালো হচ্ছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা যদি এভাবে চালাতে থাকে, আমি তো অ্যাটলিস্ট ইন্টারেস্ট হারিয়ে ফেলবোই। আমি ওই জন্য যখন পোস্টার রিভিউ করেছেন তখন মেনশন করেছি, হিরো এরকম যদি এই প্রত্যেকটাতে যদি এই, আর এই আমি একটা কথা একদম গ্যারান্টি বলতে পারি, যদি এরকম মানে যদি মানে যদি এ করে দেয়, ঠিক আছে, টয়লেট করে দেয়, মানে এই এই সিন আমি নিতে পারবো না। এটা দেখানোর অন্য ভঙ্গিমা হতে পারে, এটা দেখাচ্ছে মানে সন্দীপ রেড্ডি বাংলা প্রভোকেট করছে। আর আমি আবার হ্যাঁ, আবার কি প্রভোকেশনকে আমি পছন্দ করি না, আমি প্রভোকেশন সন্দীপ রেড্ডি বাংলার পছন্দ করেছি। অ্যানিমেলা যখন লাস্টে এরকম ভাবে দেখায়, ঠিক আছে, আমার ভালো লেগেছে ভাই, আমার মনে হচ্ছে এটা ডিরেক্টর একটা সাহসের স্টেটমেন্ট আছে, আমার কোনো আপত্তি নেই সেই দৃশ্যতে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যখন ওই মানে ফার্স্ট হাফে বলছে যে রশ্মিকা মন্দানের সঙ্গে শোভনা, পরে গিয়ে শুয়ে পড়ছে, এটা ভাই মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। মানে হিরো নিজের যে বিশ্বাস সেটাকেই ভেঙে দিচ্ছে, ওখানে হিরো আর হিরো থাকতেই পারে না। যাই হোক, সন্দীপ রেড্ডি বাংলা নিয়ে আলোচনা, সন্দীপ রেড্ডি বাংলা নিয়ে আলোচনা শুরু করলে না ভিডিও, মানে তোমার তো মনে হয় ভাই মানে শেষ নেই এরকম। আজকে কিন্তু ভিডিওটা মজাদার হয়েছে, আমি আর শাহরুল অপোনেন্টে ছিলাম, এটা বেশ দমদার ফাইট হচ্ছিল, এটা পাবলিক দেখে বেশি মজা পাবে। না না, আমি বলছি কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা, সন্দীপ আমার এই মুহূর্তে বিশ্বাস করো সন্দীপ আমি রূপমদা একটা শেষ কথা বলে নি, তারপর আমি আর কিছু বলবো না। সন্দীপ রেড্ডি বাংলা একটা পাগল লোক, ওর ছবিটা দেখো, দেখে আমার দর্শকদের কাছে এটাই রিকোয়েস্ট, দেখে ওইখানেই ওটাকে ফেলে রেখে আসো। এবার ওটার যে এন্টারটেনিং বিট, সেটা জামাল কুদু হতে পারে, ঠিক আছে, এই সমস্ত কিছু এনজয় করো, ব্যাস ওইখানেই। ওকে কিন্তু মাস্টারপিস কোনো ফিল্ম মেকার বানানোর কোনো মানেই হয় না, ও সেটা নয়, কখনোই নয়। আমার কথা বলো সেটা হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে এই সিনেমার যা পলিটিক্স, এই দিকপত্রগুলো আমরা একটু আগে কথা বললাম, একজন অডিয়েন্স হিসেবে তোমার পোস্টারটা কেমন লেগেছে, তোমাদের পোস্টারটা কেমন লেগেছে? মানে আমি যখন প্রথমবার একটা পোস্টার দেখছি, যে কোনো একটা ফার্স্ট লুক দেখছি, আমার প্রথমেই কি মাথায় এটা আসে যে এটার মধ্যে দিয়ে কি বলতে চাইছি? আমি তো প্রথমে তো এক চোখে যখন একবারে যখন দেখি যে কোনো জিনিস, প্রথমে কিন্তু ওটা আমার ভালো লাগে বা খারাপ লাগে। এবার তারপর কিন্তু আমার যা বিলিভস, ওটা থেকে আমি কি পাচ্ছি, এটার মধ্যে এক্সপেক্টার কি আছে, কি কি জিনিসপত্র আমি প্রথম দেখায় মিস করলাম, এগুলো দেখার জন্য দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এরকম করে 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 আমরা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে থাকি। কিন্তু প্রথম দেখা যেটা, সেটাতে কিন্তু আমরা এত কিছু ভাবতেই পারি না। প্রথম দেখাটা হয় না, আমার প্রথম দেখাতেই মনে হয়েছে অ্যানিমাল আর কবির সিং এর ককটেল, আমি প্রথম দেখেই মনে হয়েছে। সেটা সেটা তো আমারও মনে হয়েছে, কিন্তু তোমার কি ভালো লেগেছে ভালো লাগেনি? যে হয় ভালো লেগেছে বা ভালো লাগেনি, যে কোনো একটাই তো হয়। আমার ডিসেন্ট লেগেছে, আমার মনে হয়েছে যেহেতু দেখো ওই যেটা বললাম, যে তুমি দেখবে সেম স্পিরিটের অডিও টিজারের ক্ষেত্রে আমার এই একই রিয়াকশন ছিল, যে যেহেতু এটা আগের জিনিসই রিপিট করছে। অ্যানিমালের ক্ষেত্রে অডিও টিজার ওয়াজ নিউ, প্লাস কি রণবীর কাপুর একটা চকলেট বয়, তাকে তুমি অ্যাকশন হিরোতে ফেলছো, ভাল লাগছে। কিন্তু এই প্রভাস তো ধরো এই যে মার্কাট তো সালারেও আছে, প্রভাস সিগারেট খাচ্ছে তো অন্য ছবিতেও আছে, তো এটা আমার কাছে খুব একটা শকিং হয়নি, আমার ওই জন্য ডিসেন্ট লেগেছে। কিন্তু যেটা দেখো একটাই কথা, সেটা যে প্রভাস কিন্তু এই ধরনের ছবি নর্মালি করে না, মানে এত বিভিন্ন সিন যেখানে আর কি মানে হিরো আর কি রামের মতো নয়, মানে তেলেগু হিরোরা নর্মালি সেটাই প্লে করতে চায়, সেটার বাইরে বেরিয়ে গিয়ে এখানে জানি না আমি যে কিভাবে দর্শক নেবে। তবে একটা জিনিস দেখো পরিষ্কার, সেটা হচ্ছে যে সন্দীপ রেড্ডি বাংলা যতদিন ওর যে ভেতরে, সেটা তুমি হতে পারে তুমি যেটা বলছো যে সেটাই সত্যি, ওর চরিত্রই এটা, যেটাই হোক না কেন বা না হোক, গ্যারান্টি কিছু নেই, কিন্তু যতদিন এই ধরনের ছবি বানাবে ততদিন আমাদের রোজগার পাতি ভালো হবে। আমি তো চাই বছরে সন্দীপ রেড্ডি বাংলা যেন 3টে করে ছবি বানায়, কারণ সন্দীপ রেড্ডি বাংলার ছবি নিয়ে যে পরিমাণ ভিডিও করা যায়, সেই পরিমাণ ভিডিও অন্য কোনো কিছু নিয়ে করা যায় না। এবং এইটাই আমি চাওয়া, মানে সন্দীপ রেড্ডি বাংলা সুস্থ পথে ফিরে আসুক, এটা আমি চাই না কখনো। সুস্থ পথে ফিরে এলে আমাদের রোজগার কমে যাবে, ও অসুস্থই থাকুক। ফিরতেও পারবে না, ও নিজে অসুস্থ লোকটা। রূপমদা বলছে যে আমি আর কিছু বলবোই না, তোরা বহুত ফালতু কথা বলছিস, আমি কিছু বলবোই না। বলছি লহ গৌরাঙ্গের নামটা নিয়ে কি কথা বলবে এই ভিডিওর মধ্যে? না, ওটা আলাদা সেগমেন্ট করি, ওটা আলাদা একটা ভিডিও করে দিই, এটা এখানে শেষ করে দিই। আচ্ছা চলো তাহলে আজকে এই ছিল হচ্ছে আলোচনা আমাদের 21 নিয়ে এবং স্পিরিটকে নিয়ে, এবং আশা করি দর্শক এনজয় করলো, ফুল বাওয়াল হলো, ঠিক আছে।
এবং সন্দীপ রেড্ডি মাঙ্গা যতদিন থাকবে ততদিন বাওয়াল হবে, এই বিরোধ আমরা দেখতে পাবো। আমি অপেক্ষা করতে পারছি না স্পিরিট ছবিটার। যদি সবার তিনজনের একরকম লেগে যায় তাহলে তো জানি না আমি, কিন্তু যদি তিনজনে আলাদা আলাদা লাগে তাহলে খুব মজা হবে। এবং তাহলে দর্শক বন্ধুরা আমি 2 ঘন্টার দেখেছি পডকাস্ট হবে এবং চেয়ার ছোড়াছুড়ি হবে, তখন আমরা চেয়ার সামনাসামনি ছোড়াছুড়ি হবে। আচ্ছা ওই পডকাস্টটা যদি এরকম হয় সত্যিকার আলাদা রিয়াকশন, তাহলে আমরা সামনাসামনি বসে করবো, যাতে করে ওটাই বলছি, হাতাহাতিটা একদম সামনাসামনি করবো, সত্যিকারে করতে পারি। হাতাহাতি হয়ে যাবে একদম। ওটা সব থেকে বেশি ভিউ যাবে, ওটা 1 লাখ ভিউ। চলো ঠিক আছে, টাটা টাটা, থ্যাংক ইউ।